হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে তোমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল রয়্যাল এডুকেয়ারে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি সুরজিৎ রায়। আজ আমি আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এবিটিএ টেস্ট পেপারের ক্লাস 12-এর ফিজিক্সের ফুল সলিউশন। হ্যাঁ, ফিজিক্সের ফুল সলিউশন। চলো ক্লাস স্টার্ট করা যাক। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, দেখো বলেছে 10 কুলম তড়িতাধান আছে একটা। তড়িতাধান ইলেকট্রন সংখ্যা জানতে চাই। কোন চ্যাপ্টারের কোশ্চেন বলো তো আগে? ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন। মাথায় রাখবে ফার্স্ট চ্যাপ্টার থেকে দুটোই টপিক ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এটা, আর একটা কি বলতো, তলমাত্রিক ঘনত্ব সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখে রেখো কিন্তু ওগুলো, ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রন সংখ্যা বের করানোর জন্য আমাদের যে বেসিক ফর্মুলা সেটা আমরা কি জানি? কিউ ইকুয়াল টু এন ই। দেন এন ইকুয়াল টু কত আসবে দেখো? কিউ বাই ই। আচ্ছা, এখানে কিউর মান কত দিয়েছে দেখো? 10 কুলম। 10 কুলম। আচ্ছা, একটা ইলেকট্রনের চার্জ তো তোমরা সবাই জানো কত হয়? 1.66 ইন্টু 10⁻19 কুলম। আচ্ছা, তোমরা একটু আমাকে জানিও তো ইলেকট্রনের মাস কত? ইলেকট্রনের মাস কত এটা একটু জানিও। ওকে। আচ্ছা, কিউর মান বসাও, ই এর মান বসাও। দেন এন ইকুয়াল টু কত আসবে দেখো? এন ইকুয়াল টু আসবে 10 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻19। দেন এন ইকুয়াল টু কত আসবে? এটা কি করবে বলো তো তোমরা? বাড়িতে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে অ্যান্সারটা জানাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো? বলছে একটি আহিত ধারকে শক্তি কোথায় থাকে? আচ্ছা, আহিত ধারকের শক্তি তুমি কোথায় পাবে? ভালো কোশ্চেন দিয়েছে। ধরে নাও এটা একটা ধারক। এটা একটা কি ধারক? এখানে কি থাকে বলতো? ইলেকট্রিক ফিল্ড থাকে। এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই কিন্তু আমার কি হয়? এনার্জিটা থাকে। তাহলে দেখো মধ্যবর্তী অংশে ইলেকট্রিক ফিল্ডে পাবে। তাহলে ওই অপশনটা কোথায় আছে দেখো? তাহলে প্রথম অপশন দিয়েছে দেখো ধনাত্মক প্লেটে, হবে না। ধনাত্মক ও ঋণাত্মক প্লেটে, এটাও হবে না। এরপরে কি দিয়েছে দেখো? প্লেট দুটির মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার অ্যান্সার। প্লেট দুটির মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। বলছে একটা পরিবাহী আছে, একটা ধাতব পরিবাহী রয়েছে। সেই ধাতব পরিবাহীতে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা কত আছে দেখো? এন। বিচলন বেগ কত দিয়েছে? ভি ডি। আচ্ছা, বিচলন বেগের ফর্মুলাটা একটু ভাবো তো কি ছিল? ভিডি ইকুয়াল টু কি ছিল মনে করো তো? আই বাই এন ই এ। যদি তুমি ধরে নাও আই ই এ তিনটেই কি কনস্ট্যান্ট, তিনটাই কি কনস্ট্যান্ট, দেন তুমি লিখতে পারবে দেখো না ভিডি প্রপোর্শনাল টু 1/n। হবে তো? এখন তুমি অ্যান্সারটা খুঁজে নেবে, কোন অপশনটা হবে সেটাও অবশ্যই জানিও। ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো? অসীম দীর্ঘ ঋজু একটি পরিবাহী আছে। সেই পরিবাহী থেকে এক্স দূরত্বে চৌম্বক আবেশ কত? বি। এক্স দূরত্বে চৌম্বক আবেশ কত দিয়েছে? বি। বলছে পরিবাহী থেকে 3x দূরত্বে চৌম্বক আবেশ কত হবে জানতে হবে। আচ্ছা, এটা করার আগে আমরা আগে ফর্মুলাটা লিখে নিই। বি এর ফর্মুলা, বি সমান হয় অসীম দীর্ঘ ঋজু তারের ক্ষেত্রে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর। তাহলে দেখো না বি এর সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে 1/r। ওকে। আচ্ছা, এটা আমি 1 করে দিলাম, আর বি টু প্রপোর্শনাল টু করলাম কত? 1/r2। আমাকে কি বের করতে হবে বলো তো? আমাকে বের করতে হবে বি টুটা। তাহলে আমি কি করব? বি টু বাই বি ওয়ান। বি টু বাই বি ওয়ান সমান কত আসবে দেখো? R1/R2। তাহলে দেখো বি টু সমান কত আসবে? বি টু সমান আসবে R1/R2 ইন্টু বি ওয়ান। এরপর কি করব বলো তো? মান বসাবো, মান বসালেই অ্যান্সার। আর ওয়ান কত আছে দেখো? এক্স। আর ওয়ান কত আছে? এক্স। এক্স ডিভাইডেড বাই 3x ইন্টু বি ওয়ান এর মান কত দিয়েছে দেখো? 0.3। এক্স এক্স কেটে গেল, 3 3 কেটে যাবে, তাহলে অ্যান্সার আসবে 0.1 পেয়েছিলাম। তাহলে অপশন কত হবে? অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো? কোন স্থানে ভূচুম্বকত্বের উলম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশের মান সমান, স্থানটার বিনতি কোণ কত জানতে চেয়েছে। খুব ভালো কোশ্চেন। দেখো, উলম্ব উপাংশ যদি ভি হয়, উলম্ব উপাংশ কত বললাম? ভি। এবং অনুভূমিক উপাংশ যদি এইচ হয়, ভি এর ফর্মুলা কি? ভি সমান হয় আই সাইন থিটা।
এবং এইচ সমান কত হয় আই কস থিটা, আই কেটে যাবে, দেন সাইন থিটা বাই কস থিটা এটা ইকুয়াল টু কত আসবে 1, সাইন বাই কস মানে কত ট্যান, ট্যান টেনা ট্যান ট্যান, তাহলে দেখো না ট্যান থিটা ইকুয়াল টু কত লেখা যাবে ট্যান 45 ডিগ্রি, তাহলে ট্যান ট্যান কেটে দাও, তাহলে কি থাকবে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, তাহলে অ্যান্সার খুঁজে নাও কত হবে, অ্যান্সার হবে এ। ওকে, নেক্সট কোশ্চেন, একটি বর্তনীতে পরিবর্তী প্রবাহমাত্রা কম্পাঙ্ক দিয়েছে 2n, 2n হলে সেকেন্ডে কতবার শূন্য হয়, ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে 2 টাইম হয়, কম্পাঙ্কের 2 টাইম হয়, কম্পাঙ্ক কত দিয়েছে দেখো 50, দেন কত হবে 100, তাহলে কতবার যাবে 100, তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, স্টেপ ডাউন ট্রান্সফরমারে কোনটি বাড়ানো হয়, মাথায় রাখবে স্টেপ ডাউন ট্রান্সফরমারে প্রবাহ মাত্রা গেইন করা হয়, কি গেইন করানো হয়, প্রবাহ মাত্রাকে গেইন করানো হয়। পরে কোশ্চেন কি দিয়েছে দেখো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দিয়ে দিয়েছে, বলছে প্রবাহের অভিমুখ কি হবে। আচ্ছা, এটা করার আগে একটু দেখে নাও, এটা ধরে নাও ই, এটা ধরে নাও বি, এ পাশে আমার যাচ্ছে সি, দেখো না ডাইরেকশনটা একটু বুঝে নেবে, সি যাচ্ছে এই পাশে, এই পাশে ই আসছে, এই পাশে বি আসছে, আমি যদি ই ক্রস বি করি সি কোন দিকে যাচ্ছে, এই পাশে যাচ্ছে না, ই ক্রস বি করো সি দেখো এই পাশে যাচ্ছে, তার মানে দেখো না এই সি সমান আমি লিখতে পারি ই ভেক্টর ক্রস বি ভেক্টর ডাইরেকশনের জন্য, ই ক্রস বিটা তাহলে তোমাকে খুঁজতে হবে, ই ক্রস বি দেখো কোথায় আছে সি তে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে, আলোকবাহী তন্তুতে আলোক সঞ্চালন কোন 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 সরি উল্টো দিকে চলে গেলাম, কোন আলোকীয় ঘটনা সংযুক্ত, মাথায় রাখবে আলোকবাহী তন্তুতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, কি বললাম অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য ঘটে। আচ্ছা, অভিলক্ষের ব্যাস দ্বিগুণ করলে দূরবীক্ষণের বিশ্লেষণী ক্ষমতা কত হবে, দূরবীক্ষণের বিশ্লেষণী ক্ষমতা কত হবে, সূত্রটা লিখতে হবে। দেখো আমি যদি ক্ষমতা পি সমান ধরে নিই, পি সমান হয় ডি ডিভাইডেড বাই 1.22 ইন্টু ল্যামডা, 1.22 ল্যামডা, তাহলে দেখো না 1.22 ইন্টু ল্যামডা এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি প্রপোর্শনালটা কত হবে ডি, তাহলে দেখো ডি যদি দ্বিগুণ করি আমি ক্ষমতাও কত পাবো দ্বিগুণ পাবো, তাহলে দ্বিগুণ খুঁজে নাও এই যে, অর্থাৎ অপশন এ হবে সঠিক অ্যান্সার, অপশন কি হবে এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, ভর দিয়ে দিয়েছে এম, ই দিয়ে দিয়েছে গতিশক্তি, তাহলে ইলেকট্রনের সংশ্লিষ্ট বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হবে, আচ্ছা গতিশক্তি ই দিয়েছে, তাহলে ই সমান কত হয় দেখো না হাফ অফ এম ভি স্কোয়ার, আমি যদি বোথ সাইডে 2m দ্বারা গুণ করি তাহলে এটা কত পাবো দেখো না 2me ইকুয়াল টু এম স্কোয়ার ভি স্কোয়ার, এটা মানে কি পি স্কোয়ার, দেন পি স্কোয়ার ইকুয়াল টু কত পাবো দেখো 2me, তাহলে পি সমান কত আসবে, পি সমান আসবে রুট আন্ডার 2me, হয়নি কিন্তু আমাদের এখনো। ডি বাউলি তরঙ্গ দৈর্ঘ্যটা মনে করো ল্যামডা ইকুয়াল টু কি ছিল, ল্যামডা ইকুয়াল ছিল এইচ বাই পি, পি এর মান পেয়ে গেছো, এখানে কি করবো টুক করে পুট করে দাও, তাহলে ল্যামডা সমান কত আসবে এইচ বাই রুট আন্ডার 2me, ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, হাইড্রোজেন পরমাণু বামার শ্রেণী, আচ্ছা বামার শ্রেণী ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে কত শক্তির প্রয়োজন হয়, শক্তিটা আমাকে চাইছে, তাহলে দেখো না শক্তির রিলেশনটা কি ছিল, শক্তি ই সমান ছিল কি 13.6 বাই এন স্কোয়ার। আচ্ছা লিমেন বামার কি বললাম, লিমেন বামার, লিমেনের ক্ষেত্রে এন 1 হয়, বামারের ক্ষেত্রে এন কত হয় 2 হয়, তাহলে এখানে কত ফুট করবে 2 ফুট করবে, তাহলে ই সমান কত পাবে দেখো 13.6 বাই 2 স্কোয়ার, তাহলে অ্যান্সার আসবে এটা কত 3.4, তাহলে অ্যান্সার খুঁজে নাও 3.4 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, যে গেটের পুনরাবৃত্তিমূলক ব্যবহার দ্বারা অ্যান্ড গেট, পুনরাবৃত্তি ব্যবহার বলতে পুনরায় ব্যবহার করে অ্যান্ড গেট পাচ্ছে, মিনিংটা বুঝবে, পুনরায় ব্যবহার করে কি গেট পাচ্ছে অ্যান্ড গেট, অর্থাৎ আমি যদি একটা ন্যান্ড গেট যুক্ত করে নিই, তারপর যদি একটা ন্যান্ড গেট যুক্ত করে নিই, দেখো তো কি আসে বুলিয়ান এক্সপ্রেশনটা, এটা যদি এ হয় এটা যদি বি হয়, এটা কত পাবে এ ডট বি এর বার, কত পাবে এটা এ ডট বি এর বার, আচ্ছা এইখানে দেখো যদি আসে এটা কত হয়ে যাবে দেখো এ ডট বি এর ডবল বার,
আর এটা মানেই কত এ ডট বি। তাহলে অপশন আমাদের কি হবে ন্যান্ড গেট, এন এ এন ডি, ন্যান্ড গেট। ন্যান্ড গেটকে খুঁজতে হবে এখন, চলো খোঁজা যাক। ন্যান্ড 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 সিতে আছে, দেখো সিতে আছে। এরপর কি বলছে দেখো নিম্নলিখিত, আচ্ছা উপগ্রহের জন্য মাথায় রাখবে এটা স্পেস তরঙ্গ। কি তরঙ্গ বললাম? স্পেস তরঙ্গ। আমাদের এমসিগুলো শেষ, এরপরে চারটা কি আছে শর্ট কোশ্চেন, সেই চারটা শর্ট কোশ্চেন করবো এরপর আমরা। চলো প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, একটি গ্যালভানোমিটারকে কিভাবে ভোল্টমিটারে রূপান্তর করবে। তাহলে দেখো গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তর করতে হলে কি করতে হয়, একদম স্টেপ টু স্টেপ। এটা ধরে নাও আমার গ্যালভানোমিটার আছে, একে যদি ভোল্টমিটারে করতে যাই এর সাথে শ্রেণীতে একটা কি রোধ যুক্ত করতে হবে, উচ্চমানের রোধ যুক্ত করতে হবে, তাহলে সেইটা হয়ে যাবে কি ভোল্টমিটার। আচ্ছা এর পরের কোশ্চেন কি বলেছে দেখো, সাইক্লোটন যন্ত্রে নিউটনকে কি ত্বরান্বিত করা যায়? দুয়েরটা, সরি একের অথবা ওয়ান অর। দেখো সাইক্লোটন কম্পাঙ্ক n ইকুয়াল টু কত ছিল দেখো কিউবি বাই 2 পাই m। দেখো না তাহলে আধান থাকতে হবে, কিন্তু নিউট্রন কি কণা, আধানহীন কণা। যেহেতু নিউটনের আধান নেই তাহলে কম্পাঙ্ক পাওয়া যাবে না, অর্থাৎ ত্বরান্বিত করা সম্ভব নয়। কারণটা ব্যাখ্যা করতে পারবে এরপর। এটা তোমাদের জন্য থাকছে 2 নাম্বার কোশ্চেনটা তোমাদের জন্য দিলাম, এটা মোটর নিয়ম না ডাইনামো নিয়ম এটা তোমাদেরকে জানাতে হবে। নেক্সট কি বলছে দেখো, কোন দর্পণের দৃশ্যমান ক্ষেত্র সর্বোচ্চ? এটা কি হবে উত্তল দর্পণের। মাথায় রেখো এটা, একটি লেন্সকে কাঁচের মধ্যে রেখে দিলে এর ফোকাস দৈর্ঘ্য কত হবে। দেখো কাঁচ আর লেন্স যদি কাঁচ নির্মিত হয় ওদের কি হয় প্রতিসরাঙ্ক সমান হয়। যদি আমি কাঁচের মধ্যে লেন্সকে রেখে দিই তাহলে বোথ সাইডে প্রতিসরাঙ্ক সেম হয়ে গেল বোথ মিডিয়ামে। এর ফলে কি হবে সমতল দর্পণের মতো, সরি সমতল লেন্সের মতো অনেকটা আচরণ হয়ে যাবে, তার জন্য ফোকাস দৈর্ঘ্য কি হবে অসীম হবে। পরেরটা কি বলছে দেখো ফার্মি শক্তি স্তর, চারেরটা কি আছে ফার্মি শক্তি স্তর। ধরে নাও উপরে আছে আমার পরিবহন পটি, পরিবহন পটি, নিচে কি আছে আমার যোজ্যতা পটি। কি পটি? যোজ্যতা পটি। আচ্ছা ফার্মি শক্তি স্তর তাহলে কোনটা মাথায় রাখবে, ফার্মি শক্তি স্তর থাকে এরকম মিডিলে একটা জায়গা। এটা যদি ফার্মি শক্তি স্তর কত ডিগ্রি সেলসিয়াস, তুমি ওটা 273 বলতে পারো মাইনাস, অথবা 0 কেও বলতে পারো, কোনো চাপ নেই। তাহলে এই টেম্পারেচারে কি হয় এমন একটা এনার্জি লেভেল পাওয়া যায় যে এনার্জি লেভেলের নিচে কি থাকে ফ্রি ইলেকট্রন থাকে, যে এনার্জি লেভেলের নিচে কি থাকবে ফ্রি ইলেকট্রন, কিন্তু ওপরের অংশে কোনো ইলেকট্রন পাওয়া যাবে না, সেই স্তরটাকে কি বলবো ফার্মি শক্তি স্তর। ক্লিয়ার? আচ্ছা চারের অথবাটা কি বলছে দেখো না, চারের অর কি বলছে দেখো, ন্যান্ড গেটের বুলিয়ানি প্রকাশ সমীকরণটি লিখতে হবে। আচ্ছা ন্যান্ড গেট কেমন ছিল একটু দেখো তো, এটা ছিল তো ন্যান্ড গেট, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি ওয়াই ইনপুট আউটপুট ধরে নিই, তাহলে এটা কত পাবে দেখো না এ ডট বি আর বার। কেন বার আসবে, একটা বাবল আছে বলে। মাথায় রাখবে এরকম একটা গোল থাকা মানেই একটা কি হয়ে যাবে বার হয়ে যাবে, আমার অ্যান্সারের উপরে কি আসবে একটা বার চলে আসবে। ওকে ফিনিশ। চলো নেক্সট কোশ্চেন। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে সমান দৈর্ঘ্য, অর্থাৎ কি দৈর্ঘ্যটা কি দিয়েছে দেখো সমান দিয়েছে, দৈর্ঘ্যটা কি দিয়েছে সমান, প্রস্থটাও কি বলেছে সমান। ওকে উপাদানের রোধাঙ্ক দিয়ে দিয়েছে ρ1 এবং ρ2। বলছে সমান্তরালে যদি যুক্ত করা হয়, কিসে যুক্ত করেছে দেখো সমান্তরালে, সমান্তরালে যুক্ত করলে সমবায় দুটির তুল্য রোধাঙ্ক কত হবে তোমাদেরকে কি করতে হবে বের করতে হবে। চলো করা যাক। আচ্ছা দেখো আমি যদি ধরে নিই একটি তারের রোধ R1 এবং আর একটি তারের রোধ কত R2, তাহলে দেখো না R1 সমান লেখা যাবে রো ইন্টু L1 বাই A1। যেহেতু দুটোরই দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ সেম বলেছে তাহলে আমি এটা রেখে দিলাম, এটা জাস্ট কি করলাম রো1 করে দিলাম। সিমিলার এটা সমান করা যাবে রো2 ইন্টু L বাই A, হ্যাঁ কি না করা যাবে। ওকে কিসে যুক্ত করেছে দেখো সমান্তরালে। আচ্ছা সমান্তরালে তুল্য রোধ 1/r সমান কত হবে দেখো না 1/r1 প্লাস 1/r2। আচ্ছা তাহলে আর সমান কত পাবে দেখো, আর সমান কত পাবে দেখো তো, আর সমান পেয়ে যাবে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। আচ্ছা
R1 R2 এর মান জানো, এখানে পুট করে দেবে। কি করব, এখানে পুট করে দেবো। তাহলে দেখো না আর সমান কত পাবে, আর সমান পাবে দেখো এটা এসে যাবে এল বাই এটা কমন নিয়ে নাও, এল বাই এটা যদি তুমি কমন নিয়ে নাও তাহলে এইখানে পড়ে থাকবে দেখো, আচ্ছা কমন তো হবে না কারণ গুণের আকারে আছে, তো গুণের আকারে থাকলে এটা হয়ে যাবে দেখো রো ওয়ান রো টু ইন্টু এল স্কোয়ার বাই এ স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে এল বাই এটা কমন নাও, এল বাই এটা যদি কমন নিয়ে নাও এইখানে পড়ে থাকবে দেখো রো ওয়ান প্লাস রো টু হবে এটা। আচ্ছা একটা একটা কেটে যাবে দেখো, তাহলে দেখো না আর সমান কত পড়ে থাকবে, আর সমান পড়ে থাকবে রো ওয়ান রো টু ইন্টু এল বাই এ ডিভাইডেড বাই রো ওয়ান প্লাস রো টু। আচ্ছা এই আর সমান কি হবে দেখো না, যেহেতু সমান্তরালে যুক্ত আছে, আমি যদি তুল্য রোধাঙ্ক আর ধরে নিই, সরি তুল্য রোধাঙ্ক যদি রো ধরে নিই তাহলে আর সমান কত হবে রো এল বাই এ, এটা সমান কত আসবে রো ওয়ান রো টু ডিভাইডেড বাই রো ওয়ান প্লাস রো টু ইন্টু এল বাই এ। এটা এটা কেটে দাও, তাহলে রো সমান কত পাবে দেখো, রো সমান পেয়ে যাবে রো ওয়ান রো টু ডিভাইডেড বাই রো ওয়ান প্লাস রো টু। ওকে, কিসে যুক্ত থাকার জন্য, সমান্তরালে, এটা সমান্তরালে যদি যুক্ত থাকে এটা হবে সমান্তরাল। আচ্ছা বন্ধুরা, যদি আমার এটা শ্রেণীতে যুক্ত থাকতো তখন কি হতো, তখনও আমরা একটু করে দেখে নিত, যদি শ্রেণীতে যুক্ত থাকতো তখন কি হতো, এটা গেল সমান্তরালে। ওকে, এটা গেল সমান্তরালে। যদি আমার সিরিজে কানেক্ট থাকতো, সিরিজে দেখো আমি R1 R2 জানি, যদি আমার সিরিজে কানেক্ট থাকতো তাহলে আর সমান দেখো না লেখা যেত এটা R1 প্লাস অফ R2, আর সমান দেখো না রো ইন্টু দেখো দুটো তার, এরকম একটা তার এরকম একটা তার, এটা এল এটা এল, তাহলে টোটাল লেন্থ কত হয়ে যায় তখন 12 হতো না, তাহলে 12 বাই এ করা যাবে, হ্যাঁ কি না, হ্যাঁ যাবে, ইকুয়াল টু R1 সমান কত দেখো জানি আমরা রো ওয়ান ইন্টু এল বাই এ, বসিয়ে দাও রো ওয়ান ইন্টু এল বাই এ প্লাস রো টু ইন্টু এল বাই এ। আচ্ছা এল বাই এটা কমন নাও, দেখো কেটে যাবে বোথ সাইড, তাহলে টু রো ইকুয়াল টু হবে কত রো ওয়ান প্লাস রো টু, দেন রো ইকুয়াল টু কত আসবে রো ওয়ান প্লাস রো টু বাই টু। ক্লিয়ার, পরিষ্কার, দেখলে তো কত সোজা ছিল। এটা কখন হবে, এটা হবে শ্রেণীতে, এটা শ্রেণীতে কানেক্ট থাকলে হবে। আমাদের কোশ্চেন ছিল সমান্তরাল, তার জন্য আমাদের অ্যান্সার হবে এটা। ওকে, যদি এটা শ্রেণী করে দিত, প্রসেস দেখিয়ে দিলাম, করে নেবে তোমরা। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো একটা জিনিস বলেছে কি শান্ট, শান্ট কি, শান্ট কি স্যার, কোশ্চেন আসতেই পারে মাথায় যে শান্ট কি। ঠিক আছে, শান্ট হচ্ছে একটা ব্যবস্থা, যে ব্যবস্থার সাহায্যে কি করা হয়, কোনো একটা দামি যে যন্ত্রাংশ থাকে তাদেরকে উচ্চ প্রবাহের হাত থেকে রক্ষা করার জন্য তার সঙ্গে সমান্তরাল সমবায়ে একটা নিম্নমানের রোধ কি করা হয়, যুক্ত করা হয়। কি বললাম, দামি যে যন্ত্রগুলো থাকে তাদের যে মূল বর্তনী থাকে তাদের সঙ্গে সমান্তরাল সমবায়ে একটা নিম্নমানের রোধ কি করা হয়, যুক্ত করা হয়, তাদেরকে আমরা কি বলবো, শান্ট, সেই নিম্নমানের রোধটিকে। চলো 3 নম্বরের জন্য আমরা একটু ডেরিভেশন পার্টটাও তার দেখে নিই কিরকম হয়, কেন হয়, এটাও আমাদেরকে তো একটু জানতে হবে। চলো করে নিই, একটু তার আগে মুছে নিই একটু। চলতে চলতে, চলো ধরে নাও এটা আমার একটা গ্যালভানোমিটার। ওকে, এর সাথে আমি কি করলাম, সমান্তরাল সমবায়ে একটা শান্ট কানেক্ট করে দিলাম। ধরে নাও এটা দিয়ে আমার কারেন্ট যাচ্ছে আই, এই কারেন্টটা দেখো না কটা পার্টে ডিভাইডেড হচ্ছে, এই কারেন্টটা দেখো দুটো পার্টে ডিভাইডেড হচ্ছে, একটা দেখো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে, একটা দেখো শান্টের মধ্য দিয়ে যাচ্ছে। শান্ট ধরে নিলাম এস, কারেন্ট ধরে নিলাম এটা আই এস, এটার মধ্যে কারেন্ট ধরে নিলাম আই জি। ওকে, তাহলে দেখো না এই পয়েন্টে যদি তুমি কারশফের ফার্স্ট ল লাগাও, কারশফের ফার্স্ট ল কি বলছিল মনে করো একটু, কোনো একটা যদি এরকম কানেকশন পয়েন্ট পাও, সেই কানেকশন পয়েন্টে যতগুলো প্রবাহ মাত্রা থাকবে প্রত্যেকটা প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি কত ছিল, শূন্য ছিল না, তাহলে এটা শূন্য করতে হবে। তাহলে দেখো
আই আই কি হচ্ছে ঢুকছে, বাকি দুটো বেরোচ্ছে, তার মানে বাকি দুটো কি হবে নেগেটিভ ইকুয়াল টু 0। তাহলে দেখো না এখান থেকে বলতে পারি আই ইকুয়াল টু আইএস প্লাস আই জি, হবে এটা? হ্যাঁ স্যার হবে। আচ্ছা দেন দেখো এর পরের স্টেপটা, এর পরের স্টেপ যদি আমি বলি, দেখো না এই প্রান্তটা এই প্রান্তটার এই প্রান্ত কোন সমবায় আছে, এরা পরস্পর দেখো সমান্তরাল সমবায় আছে। সমান্তরাল সমবায়ে কি কনস্ট্যান্ট বলো বলো? সমান্তরাল সমবায়ে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে। কি কনস্ট্যান্ট থাকে? ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে। আচ্ছা তোমাদের জন্য একটা টাস্ক থাকছে, শ্রেণী সমবায়ে কি কনস্ট্যান্ট থাকছে এটা তোমরা আমাকে জানাবে। ওকে আচ্ছা চলো দেখো গ্যালভানোমিটারের মধ্যে এই দুই প্রান্তে যদি আমার বিভব ভিজি ধরে নিই এবং শান্টের দুই প্রান্তে যদি বিভব আমি ভিএস ধরে নিই, এই দুই প্রান্তে যদি ভিএস ধরে নিই, দুটোই কি হবে সমান হবে, কারণ একটা এরা কিসে আছে, ইয়েস প্যারালালে আছে। তাহলে দেখো আইজি ভিজি সমান কত হয়, ভি সমান কত হয় আগে ভাবো, ভি সমান কত হয় আই ইন্টু আর। তাহলে ভিজি মানে কত হবে, এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা ইন্টু এর রোধ। তাহলে দেখো এর মধ্য দিয়ে কারেন্ট কত আইজি এবং তার রোধ কত জি। শান্টের মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে দেখো আইএস আইএস ইন্টু শান্টের রোধ কত এস। আমাকে বের করতে দেয় পরীক্ষায় এস, তাহলে এস ইকুয়াল টু কত হবে দেখো আইজি ইন্টু জি বাই আই এস। দেখো না এখান থেকে আমি লিখতে পারি আইএস ইকুয়াল টু আই মাইনাস আইজি। তাহলে আইএস এর ভ্যালুটা কি করবে এখানে টুক করে বসিয়ে দাও। তাহলে দেখো না কি পাবে আইএস ইকুয়াল টু আইজি ইন্টু জি ডিভাইডেড বাই আই মাইনাস আইএস। হয়ে গেল সিম্পল একদম বোঝা গেছে। খাতা পেন রেডি রেখো, কিন্তু এগুলো তোমাদেরকে করতে হবে, আমার সাথে সাথে করো, দেখো আরো ভালো বুঝতে পারবে। ওকে চলো নেক্সট কোশ্চেন বলছে সাইক্লোটন কম্পাঙ্ক কি। সাইক্লোটন কম্পাঙ্ক কি মাথায় রাখবে, কি জিনিসটাকে সেটা একটু বুঝে নাও। আমার এপাশে ধরো বি চৌম্বক ক্ষেত্র কাজ করছে, একটা কণা এটা ধরে নাও একটা আহিত কণা ভি বেগে এসে এইভাবে প্রবেশ করছে, তাহলে দেখো না ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কত ডিগ্রি কোণে প্রবেশ করছে 90 ডিগ্রি কোণে প্রবেশ করছে। যখনই সে এইভাবে প্রবেশ করবে, যখনই সে এইভাবে প্রবেশ করবে তখন কি করবে বলো তো, এইভাবে ঘুরতে শুরু করে দেবে, কিন্তু এইভাবে কি করবে ঘুরতে শুরু করে দেবে। ওকে প্রতি সেকেন্ডে এরকম যতগুলো পূর্ণ আবর্তন সম্পন্ন করে সেই সংখ্যাটাই কি সাইক্লোটন কম্পাঙ্ক। কিন্তু এটা তো লিখে দিলে আমাকে ফুল মার্কস দেবে না স্যার, তাহলে কি করতে হবে, এর রাশিমালাটাও কিন্তু তোমাকে বের করতে হবে। ধরে নাও যে সার্কুলার পাথটা সে তৈরি করছে, সেই সার্কুলার পাথে রেডিয়াস আর অর্থাৎ ব্যাসার্ধ আর। দেখো না বৃত্তপথে ঘোরার জন্য কিসের প্রয়োজন হয়, অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়। আর ম্যাগনেটিক ফিল্ড আছে এর জন্য কি পাবে তুমি, চৌম্বক বল পাবে। তাহলে সেই চৌম্বক বল কি করবে, ঘোরার জন্য যে অভিকেন্দ্র বলটার প্রয়োজন হয় না, সেই অভিকেন্দ্র বলের কি দেবে, যোগান দেবে। ওকে তাহলে দেখো প্রথমে অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর, এটা যোগান কে দেবে আমাদেরকে, চৌম্বক বল কিউ ভি বি। সাইন থিটা হয় কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করছে বললাম 90 ডিগ্রি, তাহলে থিটার মান কত বসাবে 90। বোঝা গেছে চলো আচ্ছা একটা ভি কেটে দাও, তাহলে দেখো না এখানে আর ইকুয়াল টু কি পাবে তুমি, আর ইকুয়াল টু পাবে দেখো এম ভি বাই কিউ বি। চলে আসবে এটা, হ্যাঁ স্যার আসবে অবশ্যই আসবে। আচ্ছা আর পেয়ে গেলাম, আমাকে বের করতে হবে দেখো কম্পাঙ্ক। ধরে নাও একটা ফুল রোটেট করতে তার টাইম লাগছে কত টি, তাহলে দেখো না কম্পাঙ্ক এন ইকুয়াল টু লেখা যায় 1/t। আর এই টি সমান দেখো কত আসবে, ফুল রোটেট করতে যদি টাইম লাগে আমার টি, ফুল রোটেট করতে কি বললাম টাইম যদি আমার লাগে টি, টি সমান হয় কত 2πr/v। তাহলে মানটা এখানে পুট করো, পুট করলে কি পাবে দেখো v/2πr। আর এর মান পেয়ে গেছো, আর এর মানটা এখানে বসিয়ে দাও। আর এর মান এখানে বসিয়ে দিলে কি পাবে দেখো n ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 2π ইন্টু কিউবি বাই এম ভি।
ভিবি কেটে যাবে, দেন এন ইকুয়াল টু কত পাবে দেখো, কিউবি বাই 2 পাই এম। এত দূর ক্লিয়ার? আশা করি সবারই বোঝা যাচ্ছে। দেখো খুবই সোজা, একটু যদি মনোযোগ দিয়ে দেখো না, কোনো কঠিন নেই, কোশ্চেনের অ্যান্সারগুলো এক্ষুনি তুমি করে নিতে পারবে, সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলছে একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারের বিভব সুবেদিতা বলতে কি বোঝো, এটা আমাকে জানতে চেয়েছে। মাথায় রাখবে, একটা চলকুণ্ডলী গ্যালভানোমিটারের দুই প্রান্তে যদি একক বিভব প্রভেদ প্রয়োগ করো, তাহলে যে কৌণিক বিক্ষেপণ দেবে সেটাই আমার কি গ্যালভানোমিটারের চলকুণ্ডলী গ্যালভানোমিটারের কি বিভব সুবেদিতা। এরপর কি বলছে দেখো, বলছে পয়েন্টিং ভেক্টর কি, ইহা কি নির্দেশ করে। পয়েন্টিং ভেক্টরটা কি একটু মনে করো তো। পয়েন্টিং ভেক্টর হচ্ছে একক সেকেন্ডে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কোনো একটা তরঙ্গ যে পরিমাণ শক্তিটা সরবরাহ করবে, সেই সরবরাহের অভিমুখটা যে ভেক্টর দ্বারা সূচিত হয়, তাকে আমরা কি বলবো, পয়েন্টিং ভেক্টর বলবো। তাকে কি বলবো আমরা, পয়েন্টিং ভেক্টর। ক্লিয়ার? এখন দেখো ইহা কি নির্দেশ করে বলেছে, তাহলে কি নির্দেশ করে বললাম, শক্তি পরিবহন হারের অভিমুখ নির্দেশ করছে। এটা কি নির্দেশ করছে, শক্তি পরিবহনের হারের অভিমুখ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, সরণ প্রবাহ বলতে কি বোঝো। সরণ প্রবাহ বলতে কি বোঝো, কোশ্চেনটা আছে আমার এটা। দেখো সরণ প্রবাহটা কি, কোন স্থানে তড়িৎ ক্ষেত্র তথা তড়িৎ ফ্লাক্সের মান সময় সাপেক্ষে পরিবর্তিত হওয়ার কারণে যে তড়িৎ প্রবাহের অস্তিত্ব কল্পনা করা যায় বা হয়, তাকে আমরা কি বলবো, ভংশ প্রবাহ বা সরণ প্রবাহ বা চ্যুতি প্রবাহ বা স্থানচ্যুতি প্রবাহ বলে। এর সাথে দেখো একটা কোশ্চেন দিয়েছিল না, এর প্রকাশক রাশিটি লেখো। মাথায় রাখবে সরণ প্রবাহকে প্রকাশ করা আইডি দ্বারা, আই সাফিক্সে ডি, এটা সমান হয় এপসাইলন নট ইন্টু ডি ফাই অফ ই ডিভাইডেড বাই ডি টি। বোঝা গেছে? এরপরে বলেছে দেখো মৌলের তেজস্ক্রিয়তার সংজ্ঞা। এটা জানো, কতকগুলি যে ধর্মের প্রভাবে কতকগুলি ভারী মৌলের পরমাণু বা মৌল বা যৌগ অবস্থায় বাহ্যিক শর্ত নিরপেক্ষভাবে অবিরাম বা স্বতঃস্ফূর্ত দুটোই হতে পারে, ঠিক আছে। অদৃশ্য তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা বিটা গামা ইত্যাদি বিকিরণের মাধ্যমে অপেক্ষাকৃত হালকা মৌলের নিউক্লিয়াসের পরমাণুতে কি হয়, পরিণত হয়। মৌলের সেই বিশেষ নিউক্লিয় ধর্মটাকে আমরা কি বলবো, তেজস্ক্রিয়তা। আর এর এসআই একক কি, বেকারেল। নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে মডুলেশন ইন্ডেক্স বলতে কি বোঝো। এটা দেখো আমাদের প্রচুর রিপিটেড কোশ্চেন, মেবি এর আগের তিনটে সেটেও ছিল। মডুলেশন সূচক বা মডুলেশন ইন্ডেক্স বা মডুলাঙ্ক তিনটি সেম টু সেম। কি, বাহক তরঙ্গের বিস্তার বিচ্যুতির সঙ্গে যদি নন মডিউলেটেড বাহক তরঙ্গের বিস্তার বিচ্যুতির আমরা রেশিও বের করি, অনুপাত বের করি, সেটাকে আমরা কি বলবো বলো তো, সেটাকে বলবো আমরা মডুলেশন সূচক বা মডুলেশন ইন্ডেক্স। এর মান, বাস্তবে এর মান মনে রাখতে হবে। আমরা যদি মডুলেশন সূচককে এম দ্বারা প্রকাশ করি, এম এর মানটা মাথায় রাখবে 0 থেকে বড় হবে কিন্তু 1 থেকে ছোট বা সমান হবে। এখন 0 আর 1 মধ্যে রাখা হয় কেন, অনেক সময় কোশ্চেনটা তোমাদেরকে দিয়ে দেয়। মাথায় রাখবে এম এর মান যদি 1 থেকে বেশি হয়ে যায়, তখন আমাদের যে বার্তা সংকেত থাকে না, সেই বার্তা সংকেতের মধ্যে বিকৃতির সৃষ্টি হয়। এর ফলে আমরা বার্তাটা মানে পুরোপুরি পাবো না, তার মধ্যে কিছু ফাঁকা থেকে যাবে। অর্থাৎ কি, যে বার্তাটা আমার পাওয়ার কথা ছিল সম্পূর্ণরূপে সেই বার্তাটা আমরা পাবো না। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, তড়িৎ ফ্লাক্স কাকে বলে। এটাও রিপিট কোশ্চেন আমাদের, তড়িৎ ফ্লাক্স এটাও কি রিপিট কোশ্চেন। কোন একটা তল আছে ধরে নাও, সেই তলের সঙ্গে লম্বভাবে যে কটা তড়িৎ বলরেখা ক্রস করবে সেটাকে আমরা কি বলবো, তড়িৎ ফ্লাক্স। আর ফ্লাক্স ঘনত্ব হয়ে গেলে কি হবে, একক ক্ষেত্রফল হয়ে যাবে। তখন একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে কটা তড়িৎ বলরেখা তার মধ্য দিয়ে ক্রস করবে, সেটাই কি হবে, তড়িৎ ফ্লাক্স ঘনত্ব। দুটোই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে দেখো, 10 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কেন্দ্রের কত সেন্টিমিটার উপরে আছে। আচ্ছা, কেন্দ্রের 5 সেন্টিমিটার উপরে
10 মাইক্রোকুলম্বের একটি আধান আছে। ওকে, কি বলেছে দেখো 10 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। কত সেমি? 10 সেমি। তাহলে আগে বর্গক্ষেত্র রেখে নাও। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। উপরে এত মাইক্রোকুলম্বের একটি আধান আছে। ওই বর্গক্ষেত্রের মধ্য দিয়ে বলছে ফ্লাক্স কত হবে। আচ্ছা, ফ্লাক্স ফাই ইকুয়াল টু কত হয় দেখো না, ই ডট ডিএস। এটা হয় তো, ই ডট কি হয়? ডিএস। আচ্ছা, তার মানে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এটা না করে আমরা দেখো আরো একটা করতে পারি, কিউ বাই এপসাইলন নট। এটাও করতে পারি। তাহলে কিউ বাই এপসাইলন নট করলে কত হবে দেখো, কিউর মান দিয়ে দিয়েছে। কিউর মান কত দিয়েছে দেখো, 10 × 10⁻⁻6 কুলম ডিভাইডেড বাই এপসাইলন নটের মান কত, 8.854 × 10⁻⁻12। এটার অ্যান্সারটা তোমরা একটু বের করবে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে কোন অঞ্চলে তড়িৎ বিভব ভি, দূরত্ব এক্স এর সঙ্গে নিম্নলিখিত আচ্ছা ভি এর একটা দেখো ইকুয়েশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা ভি এর ইকুয়েশনটার থেকে আগে আমরা কি বের করব বলো তো, ই বের করব। দেখো না ই সমান কত হয়, একটু মনে করো আগে। ই সমান কত হয়? ই সমান যদি মনে করো, ই সমান হয় মাইনাস অফ ডিভি বাই ডিএক্স। তাহলে দেখো এই মানটা যদি আমরা এখানে পুট করে দিই, ই সমান কত পাবে দেখো, ই সমান আসবে মাইনাস অফ ডি বাই ডিএক্স। এখানে কত আসছে দেখো, 4x² প্লাস 5। আচ্ছা, ডেরিভেটিভ করলে কত পাবে দেখো না, ই সমান কত আসবে, মাইনাস অফ 4 × 2 × x⁻2 - 1, মানে একই এসে যাবে। তাহলে ই সমান কত পাবে দেখো না, ই সমান পেয়ে যাবে কত, 8x মাইনাস। আচ্ছা, এক্স এর মান দেখো দিয়ে দিচ্ছে, কত মিটার দিয়েছে, 0.5 মিটার না। তাহলে এইখানে যদি বসিয়ে দাও এক্স এর মান, তাহলে ই সমান কত পাবে দেখো, ই সমান আসবে -8 × 0.5। তাহলে ই সমান আসবে তোমার -4। ওকে, ই সমান কত পেলে, -4। এরপর কি বলছে দেখো, এত কুলম আধান আছে। আধান যদি রাখা হয় কত পরিমাণ তড়িৎ বল অনুভব করবে সেটা তোমাকে বলতে হবে। আচ্ছা, এফ সমান কত হয় এরপর, এফ সমান কিউ ই। দেখো কিউর মান কত দিয়েছে, 2 মাইক্রোকুলম। তাহলে কত হবে দেখো, 2 × 10⁻⁻6। এটা কিসে হয়ে গেল, কুলম্বে হয়ে গেল। আর ই এর মান কত ছিল, 4, তাহলে ইন্টু 4 করে দাও। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে দেখো না, 8 × 10⁻6 নিউটন। এটাই তাহলে অ্যান্সার। সমবিভব তল কাকে বলে এটাও জানতে হবে। কোনো একটা ধরো তড়িৎ ক্ষেত্র আছে, এই তড়িৎ ক্ষেত্রের উপর যদি আমি 5-6টা পয়েন্ট র্যান্ডামলি নিয়ে নিই, প্রত্যেকটা পয়েন্টের যদি বিভব সেম থাকে, তখন এই সারফেসটাকে আমরা কি বলবো, ওই সারফেসটাকে তখন আমরা বলবো কি, সমবিভব তল। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, গোলীয় পরিবাহীর ব্যাসার্ধ আছে কত, 10 সেমি, ধারকত্ব কত হবে। আচ্ছা, খুব ভালো কোশ্চেন দিয়েছে, খুব ভালো কোশ্চেন। এসআইতে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই, তুমি সিজিএসেই করে দেবে ডিরেক্ট। ওকে, দেখো আর সমান কত দিয়ে দিয়েছে দেখো না, 10 সেমি। তাহলে দেখো সি সমান কত হয়, আর হয় কোন ইউনিটে, সিজিএস ইউনিটে। তাহলে দেখো সি সমান কত আসবে, 10 স্ট্যাট ফ্যারাডে হবে তো। অথবা তুমি যদি এটাকে এসআইতে কনভার্ট করো, এটা সমান যদি এসআইতে করো, তুমি এটা করছি আমরা এসআইতে যদি করো, আর সমান কত আসবে দেখো, 10 × 10⁻⁻2 মিটার। ওকে, সি সমান কত হয়, সি সমান হয় 4πε0 × r। তাহলে সি সমান আসবে দেখো 10 × 10⁻2 ডিভাইডেড বাই 9 × 10⁹। এটা ক্যালকুলেশন করে সি সমান কত আসছে বের করবে। বোঝা গেছে? এটা আর করছি না, এটা তোমরা জানাবে। তারপরে কোশ্চেন কি বলেছে দেখো, তিনটি বিভিন্ন মানের ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। কোন সমবায়ে যুক্ত আছে দেখো, সমান্তরাল সমবায়। মুছে দিলাম, এটা এখানেই করে দিচ্ছি। এটা
তাহলে আগে সমান্তরালে আগে সার্কিটটা আমরা বানিয়ে নিই, কি বলো? চলো সমান্তরালে আছে, এটা ধরে নাও সমান্তরালে। এর ধারক ধরলাম C1, এর ধারক ধরলাম C2, এর ধারক ধরলাম C3। সমান্তরালে একটু আগেই বললাম না কি কনস্ট্যান্ট থাকে? হ্যাঁ, বিভব কনস্ট্যান্ট থাকে। তাহলে ভিটা এখানে কনস্ট্যান্ট আমাকে ধরে নিতে হবে। ওকে, আচ্ছা ধরে নাও এতে আমার আধান আছে Q1, এতে আধান হলো Q2, এতে আধান আছে Q3। এদের যে তুল্য ধারকত্ব সেটা ধরে নিলাম আমি এটা। এখানে ধারক C, আধান Q, বিভব V। ওকে, আচ্ছা দেখো না এই Q সমান এই তিনটে Q যোগফল লেখা যাবে, লিখে দাও। তাহলে Q সমান কত আসবে দেখো না, Q1 প্লাস Q2 প্লাস Q3। Q সমান কত হয় CV, তাহলে বসিয়ে দাও CV ইকুয়াল টু C1V প্লাস C2V প্লাস C3V। ভিটা কমন নাও, তাহলে CV ইকুয়াল টু আসবে V কমন নিয়ে নাও, C1 প্লাস C2 প্লাস C3। VV কেটে দাও, দেন C ইকুয়াল টু কত আসবে দেখো, C1 প্লাস C2 প্লাস C3 আসবে এটা। হ্যাঁ অবশ্যই আসবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে কি সি ধারকত্বের একটি ধারককে, কি বলেছে দেখো, সি ধারকত্বের একটি ধারক আছে, কিউ পরিমাণ আধান দেওয়া হলো, ফলে তার বিভব ভি হয়েছে। দারুণ কোশ্চেন দিয়েছে দেখো। প্রথমে বলেছে কত দেখো, প্রথমে আধান এবং বিভব উভয় কত বলেছে, 0। তাহলে দেখো আমি 0 থেকে আধানটা বাড়িয়েছি কত, কিউ, এর জন্য বিভবটা 0 থেকে বেড়ে হয়েছে কত, ভি। বোঝা গেছে এইটুকু? তাহলে দেখো না এর জন্য যে কাজটা করব, যে কৃত কাজটা হলো, যে শক্তিটা হলো, সেটা কত হবে, অতএব ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, ডাব্লিউ সমান কিউ ভি হয়। তাহলে আধান ইন্টু গড় বিভব। তাহলে দেখো না কত পাবে, কিউ ইন্টু 0 প্লাস ভি বাই 2। তাহলে এটা আসবে দেখো হাফ অফ কিউ ভি। এখনো কিন্তু আমার হয়নি, ধারকত্ব কত আছে, সি আছে না, দেখো সি সমান কি জানি, সি সমান কিউ বাই ভি। তাহলে কিউ সমান কত আসবে দেখো, কিউ সমান সিবি। কিউ জায়গায় মানটা পুট করে দাও, তাহলে কত পাবে দেখো না, হাফ অফ সি ইন্টু ভি ইন্টু ভি। তাহলে কত আসবে দেখো, হাফ অফ সি ভি স্কোয়ার। আবার একটা পার্ট করা যাবে দেখো, আমি ভি সমান কত লিখতে পারি, এখানে কিউ বাই সি আসবে, এই জায়গাটা থেকে এটা যদি লেখা যায়, তাহলে এই জায়গায় ভি এর মানটা পুট করে দাও। তাহলে ডাব্লিউ সমান কত আসবে দেখো না, হাফ ইন্টু সি ইন্টু কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার। একটা সি কেটে দাও, দেন ডাব্লিউ ইকুয়াল টু পাবে হাফ অফ কিউ স্কোয়ার বাই সি। বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন বলছে একটা ধারক আছে, 2 কুলম আধান আছে। কত কুলম আধান আছে, 2 কুলম। 2 কুলম আধান দিয়েছে। ওকে ঠিক আছে। বলছে এতে শক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, দেখো 21%। বলছে প্রাথমিক আধান কত ছিল বের করতে হবে। খুবই সোজা কোশ্চেন, মন দিয়ে দেখো শুধু, আর কিচ্ছু চাই না। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। দেখো এই সূত্র দিয়ে আমরা কাজ করব। দেখো না আমার যদি হাফ এবং সিটা যদি কনস্ট্যান্ট থাকে, দেন ডাব্লিউ প্রপোর্শনাল টু কিউ স্কোয়ার বলা যাবে। তুমি ধরে নাও এটা 1 1, দেন ডাব্লিউ2 প্রপোর্শনাল টু কিউ2 স্কোয়ার লেখা যাবে। হ্যাঁ স্যার যাবে, যাবে কি না বলো, যাবে অবশ্যই। আচ্ছা তোমার শুধু একটাই কাজ থাকবে, কি কাজ থাকবে দেখো, 2 কুলম বৃদ্ধি করেছে আধান এবং শক্তি কত বেড়েছে 21%। তাহলে দেখো না আমি যদি ডাব্লিউ1টা ধরে নিই 100, দেন ডাব্লিউ2 কত হবে দেখো না 121। সিমিলারলি কিউ1 সমান যদি আমি কিউ ধরি, ক্যাপিটাল কিউ আছে, আচ্ছা কিউ2টা কত হবে দেখো না, কিউ2টা হবে কিউ প্লাস 2 হবে, 2 কুলম বাড়িয়েছি, কিউ প্লাস 2। এখন কি করব বলো তো, এই চারটা ডেটাকে আমার কাজে লাগাবো। এইটাকে এখন ডিভাইডেড ফর্ম ইউজ করো। ডিভাইডেড ফর্ম যদি তুমি ইউজ করো কিভাবে দেখো, ডিভাইডেড ফর্মে ডাব্লিউ2
বাই W1 ইকুয়াল টু Q2 বাই Q1 এর হোল স্কোয়ার। 121 বাই 100 ইকুয়াল টু কিউ প্লাস 2 বাই কিউ এর হোল স্কোয়ার। স্কোয়ারটা তুলে দাও, তাহলে দেখো না কিউ প্লাস 2 বাই কিউ ইকুয়াল টু 11/10 আসবে? হ্যাঁ আসবে। এখন এই পার্টটা দেখো না, লেখা যাবে কিউ বাই কিউ প্লাস 2 বাই কিউ ইকুয়াল টু 11/10। এটা এক এসে যাচ্ছে, দেন কিউ বাই 2 সরি 2 বাই কিউ প্লাস 1 ইকুয়াল টু 11/10। একটাকে ওপাশে নিয়ে যাও, তাহলে 2 বাই কিউ ইকুয়াল টু কত পাবে দেখো 11/10 মাইনাস 1। বিয়োগ করলে কত পাবে দেখো 2 বাই কিউ ইকুয়াল টু, এটা বিয়োগ করো 11 মাইনাস 10/10, 11 মাইনাস 10/10 অর্থাৎ 1/10। দেন কিউ ইকুয়াল টু কত আসবে 20। এটাই আমার কি অ্যান্সার। বোঝা গেছে? পরের কোশ্চেন কি বলছে দেখো, পরের কোশ্চেন বলছে বায়োসাভার্ট সূত্রটি লিখতে হবে। বায়োসাভার্ট কি করবে, সূত্রটি তোমাকে লিখতে হবে। চলো লিখে দাও, খুবই সোজা সূত্র। কি ছিল মনে করো না, ডেল ভি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার। যদি এর ভেক্টর রূপটা লেখো, ওটাও আমরা একবার প্র্যাকটিস করে নিই। ডেল ভি সমান কত হবে দেখো না, ডেল ভি সমান কত আসবে মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডেল এল ক্রস আর ক্যাপ বাই আর। আচ্ছা যেহেতু আমি ক্যাপিটাল বসিয়েছি, এটা ক্যাপিটালেই করিয়ে নিচ্ছি, আর স্কোয়ার হবে। আচ্ছা এটা বাদ দিয়েও তো আরো একটা আমরা লিখতে জানি, কি শিখেছিলাম মনে করো, মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডেল এল ক্রস আর ভেক্টর বাই আর কিউব। হবে এটা? হ্যাঁ হবে। এর সাথে দেখো আর একটা কোশ্চেন দিয়েছিল, একদম মজাদার কোশ্চেনটা আছে। কি কোশ্চেনটা আছে দেখো না, এই সূত্রের সাহায্যে বৃত্তাকার লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান। মজাদার কোশ্চেন। এটা ধরে নাও একটা সার্কেল, এটা ধরে নাও একটা সার্কেল, এটা দিয়ে আই মানের কারেন্ট যাচ্ছে, এটা দিয়ে আই মানের কারেন্ট নির্গত হচ্ছে। এখান থেকে আমার এটা হচ্ছে আর ধরে নাও, এখানে একটা ক্ষুদ্র অংশ নিলাম, তাহলে দৈর্ঘ্য কোন দিকে হবে দেখো এইদিকে, তাহলে ডেল এল যাচ্ছে এইদিকে। মধ্যবর্তী কোণ কত আসছে দেখো 90 ডিগ্রি আসবে তো। হ্যাঁ, ল্যাপ্লাসের সূত্রটা ইউজ করো। ল্যাপ্লাসের সূত্র কি বলছে দেখো না, ডেল বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডেল এল সাইন কত ডিগ্রি হবে দেখো না 90 ডিগ্রি, 90 ডিগ্রি বাই আর স্কোয়ার। বোথ সাইডে ইন্টিগ্রেশন করো। দেখো না একবার যদি তুমি ফুল রোটেট হও, প্রথমে 0 থাকবে, ফুল রোটেট হয়ে গেলে কত হবে 2 পাই আর। তাহলে এটা 0 থেকে রেঞ্জটা কত চলে গেল দেখো 2 পাই আর। তাহলে দেখো না বি ইকুয়াল টু হবে মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 টু 2 পাই আর ইন্টু ডেল এল আসবে। ওকে, আচ্ছা এইটুকুটার ইন্টিগ্রেশন একটু নিজেরা করবে, এর অ্যান্সার দেখবে 2 পাই আরই বেরোবে। ওকে, তাহলে বি সমান কত হবে দেখো মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 2 পাই আর। দেখো পাই পাই কেটে গেল, 2 কেটে গেল, একটা আর কেটে গেল। দেন বি ইকুয়াল টু কত পড়ে থাকবে দেখো না মিউ নট আই বাই 2 থাকবে। করে নিতে পারবে আশা করি এখন। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মেবি এটা 2015 সালের এইচএসের কোশ্চেন ছিল, 2015 সালের এইচএসের কোশ্চেন এটা মেবি, একটু দেখে নিও, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটাও, এখান থেকে ম্যাথ আসার চান্সও কিন্তু খুব বেশি। ঠিক আছে, তোমাকে এটা প্রমাণ করতে হবে, আমি অঙ্কটা পড়ছি না, তোমরা পড়ে নেবে।
এটা তুমি থিটা ধরো, এটা কত আর, এটা কত এইচ। ওকে, দেখো না আমরা কি জানি, আমরা জানি সংকট কোণের ক্ষেত্রে সাইন অফ থিটা সি ইকুয়াল টু কত হয় 1/μ। তুমি কস অফ থিটা সিটা বের করে নাও, কস অফ থিটা সি ইকুয়াল টু কত হবে দেখো না, রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সি আসবে। এটা সাইন স্কয়ার থিটা সির মানটা এখানে পুট করো, পুট করলে কি পাবে দেখো না, 1 মাইনাস 1/μ স্কয়ার রুট আন্ডার, এটা কত আসবে দেখো না, তাহলে মিউ স্কয়ার মাইনাস 1/μ, এটা বাইরে বের করে দিলাম আমি। ওকে, তাহলে পেয়ে গেলে সাইন থিটা সি কস থিটা সি। আমি যদি ওইটাই দেখি, আমি যদি লিখি ট্যান অফ থিটা সি ইকুয়াল টু কী হবে, লম্ব বাই ভূমি, তাহলে দেখো না আর বাই এইচ আসবে। তোমার বের করানোর লক্ষ্য কি আর, তাহলে দেখো না আর সমান কি লিখতে পারবে, এইচ ইন্টু ট্যান থিটা সি। ট্যান থিটা সি সমান কি সাইন বাই কস, তো বসিয়ে দাও। তাহলে আর সমান কি আসবে দেখো, এইচ ইন্টু সাইন অফ থিটা সি বাই কস থিটা সি। তাহলে দেখো না আর সমান কত আসবে, এইচ ইন্টু সাইন থিটা সি মানে কত 1/μ, তাহলে 1/μ ডিভাইডেড বাই রুট আন্ডার মিউ স্কোয়ার মাইনাস 1/μ। মিউ মিউ কেটে যাবে না, কেটে দাও। তাহলে দেখো আর সমান কি পাবে, এইচ বাই রুট আন্ডার মিউ স্কোয়ার মাইনাস 1। এখান থেকে কিন্তু ম্যাথ আসে প্রচুর, ভালো করে এটা দেখে রেখো। হ্যাঁ, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, একটি উত্তল কাচের উভয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ সমান। ওকে, আচ্ছা, এটা যদি ধরে নাও, এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, তাহলে দেখো না R1 তো আমার পজিটিভ হচ্ছে, R2টা কি হবে দেখো না, এটার জন্য R2টা নেগেটিভে আসবে। এই থিমটা আমাকে আগে মাথায় নিয়ে নিতে হবে। লেন্স নির্মাতা সূত্র আসো, 1/f ইকুয়াল টু কত হবে দেখো না, মিউ মাইনাস 1 ইন্টু, আচ্ছা যেহেতু R1 R2 দুটোই তো সমান, তাহলে R1 সমান R2 সমান আমি আর লিখে দিলাম। তাহলে দেখো না এটা লেখা যাবে 1/r মাইনাস 1/r, R2 ছিল, R2 এর আগের দিকে কি আছে নেগেটিভ, তাহলে দেখো না এটা মাইনাস না দিয়ে এটা ডিরেক্ট প্লাস করে দিলাম। তাহলে দেখো 1/f ইকুয়াল টু কত আসবে, মিউ মাইনাস 1 ইন্টু 2/r। তাহলে দেখুন আর সমান কত পাবে, আর সমান পাবে মিউ মাইনাস 1 ইন্টু 2f। মিউ কত 1.5, তাহলে 1.5 মাইনাস 1 ইন্টু 2 ইন্টু 10, তাহলে এটা দেখো হয়ে যাবে 0.5 ইন্টু 2 ইন্টু 10। 0.5 সঙ্গে 2 যদি গুণ করো 1 পাবে, অর্থাৎ আর সমান কত হয়ে যাবে দেখো, আর সমান হয়ে গেল 10। ব্যাসার্ধ পেয়ে গেলে, ব্যাসার্ধ কি করলে, ব্যাসার্ধ পেয়ে গেলে। নেক্সট কি বলেছে এরপর দেখো, ফোকাস দৈর্ঘ্য বের করতে হবে। কোথায় দিয়ে দিছে এখন, 1.33 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি প্রতিসরাঙ্কের জলে নিমজ্জিত করে দিচ্ছে। ওকে, কোনো চাপ নেই, একদম ইজি। দেখো সেম সূত্র লাগাবো, 1/f, এই যে এই সূত্রটা। ওকে, 1/f ইকুয়াল টু, আচ্ছা কোন মিডিয়ামে দিয়েছে দেখো, জলে দিয়েছে না, তাহলে জলের সাপেক্ষে হয়ে যাবে। তাহলে আগে কত ছিল দেখো, কাঁচের জন্য ছিল, তাহলে এটা জি করলাম ডিভাইডেড বাই মিউ ডাব্লিউ ওয়াটার মাইনাস 1 ইন্টু 2/r। তাহলে দেখো না 1/f ইকুয়াল টু কত আসবে, 1.5 ডিভাইডেড বাই 1.33 মাইনাস 1 ইন্টু 2/10। এটা ক্যালকুলেটরে পুট করে তোমরা এফ এর মানটা আমায় জানিও। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, বলছে গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার গঠনের শর্ত তোমাকে লিখতে হবে। আচ্ছা প্রথমে আমি করব গঠনমূলক, কি করব, গঠনমূলক ব্যতিচার করব, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস আমাদের এখানে কাজে লাগতে হবে একটু, আগে ডেল এক্স ইকুয়াল টু, সূত্র আমাদের কি হয় 2 পাই বাই ভুল লিখে দিলাম, ল্যামডা বাই 2 পাই ইন্টু দশা পার্থক্য, এটা হয় সূত্র, ঠিক আছে। আচ্ছা
পথ পার্থক্য সমান তাহলে কত আগে দেখে নাও। দেখো না, আমি যদি এখান থেকে এটা একটু লম্ব টেনে নিই, তাহলে দেখো না S1P আর এই পোর্শনটা সমান। আমাকে তাহলে বের করতে হবে কোনটা, এই পার্টটা। তাহলে দেখো না S2P থেকে যদি S1P আমি বিয়োগ করে দিই, তাহলে আমি কি পাবো, পথ পার্থক্য। তাহলে দেখো না, S2P মাইনাস অফ S1P ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই ইন্টু, আচ্ছা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কস অফ থিটাটা কত হয়, মনে করো একটু, ব্যতিচারের কস অফ থিটাটা কত হয়, +1 হয় না। তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত বেরোবে, 2πn বা 2n পাই, যেটা খুশি বলতে পারো। আমি এটা 2n ইন্টু পাই করে রাখলাম। ওকে, দেখো না পাই পাই কাটবে, তাহলে দেখো S2P মাইনাস অফ S1P ইকুয়াল টু কত আসবে, 2n ইন্টু ল্যামডা বাই 2। অর্থাৎ কি হচ্ছে দেখো, কি হচ্ছে একটু ভালো করে যদি দেখো, এই ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতকে, কি বললাম, যুগ্ম গুণিতকে কি পাবে, গঠনমূলক ব্যতিচার পাবে। কি পাবে মনে করো, গঠনমূলক ব্যতিচার পাবে। আচ্ছা, এরপর কি করব আমরা, ধনসাত্মক করব, ধনসাত্মক করব এরপর। ওকে, দেখো ধনসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কি করব, সেম জিনিস, আমাকে এই ফর্মটা কিন্তু কাজে লাগাতে হবে। তাহলে দেখো কি আসছে, S2P মাইনাস অফ S1P ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই ইন্টু, আচ্ছা কস অফ থিটাটা কত বললাম, কস অফ থিটা হয়ে যাবে এই ক্ষেত্রে -1। তাহলে কস অফ থিটা যদি -1 হয়, তাহলে থিটা কত হবে, একটু যদি মনে করো 2n + 1 ইন্টু পাই। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 2n + 1 ইন্টু পাই, পাই পাই কেটে দাও। তাহলে দেখো না, S2P মাইনাস অফ S1P সমান কত আসবে, 2n + 1 ইন্টু ল্যামডা বাই 2। এন এর মান তুমি যাই বসাও না কেন, কি বললাম, এন এর মান তুমি যাই বসাও না কেন, এই ল্যামডা বাই 2টা দেখো সবসময় কি আসবে, অযুগ্ম। 0 বসাও ল্যামডা বাই 2, 1 বসাও দেখো 2 একে 2 + 3, সরি +1 অর্থাৎ 3, মানে 3 ল্যামডা বাই 2 অযুগ্ম আসছে। তাহলে এটা হয়ে যাবে অযুগ্ম গুণিতক, অযুগ্ম গুণিতক। তাহলে অযুগ্ম গুণিতক আমি কি পাবো, ধনসাত্মক ব্যতিচার পাবো। ক্লিয়ার, এই দুটো ভালো করে এভাবে করবে, 2 এ 2 কেউ আটকাতে পারবে না তোমাদের, কেউ নাম্বারটা কেটে নিতে পারবে না, মাথায় রেখো এটা। পরের কোশ্চেন কি বলেছে, একবর্ণী আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহার করলে কি হবে। আচ্ছা প্রথমেই শোনো, সাদা আলো কি আলো, যৌগিক আলো। অর্থাৎ কি, সাদা আলোর মধ্যে অনেকগুলো বর্ণ সংমিশ্রিত অবস্থায় আছে, কতগুলো বর্ণ, 7খানা বর্ণ আছে। তাহলে দেখো ব্যতিচারে কেন্দ্রীয় যে পট্টিটা পাওয়া যাবে সেটা আমার সাদা বর্ণই থেকে যাবে সেখানে, কারণ কি, সেখানে প্রত্যেকটা বর্ণের দশা পার্থক্য সেম হবে। কিন্তু সেই সাদা আলো ব্যতীত যত উপর দিকে বা তুমি নিচের দিকে যাবে, তত কি হবে, প্রত্যেকটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ প্রত্যেকটি আলোক বর্ণ যেগুলো সাদা আলোর মধ্যে ঢুকে আছে, তাদের তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, আলাদা আলাদা হবে। তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা হওয়ার জন্য কি হবে, যে দশা পার্থক্যটাও চেঞ্জ হয়ে যাবে। দশা পার্থক্য তখন আর সেম থাকবে না। এর ফলে কি হচ্ছে, সাদা আলোর উপরে এবং নিচে রঙিন পটি সৃষ্টি হবে, কোনো তাহলে ঝালর পটি তুমি পাবে না, ঝালর সজ্জা তুমি দেখতে পাবে না। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্তন ক্ষমতার রাশিমালাটা তোমাকে বের করতে হবে। দেখো এখানে একটা পিকচার আছে, এখানে আলো আছে, ঠিক আছে, সরি এখানে চোখ আছে, দুটো লেন্স ইউজ করা হয়েছে, এটা দেখে নেবে। ডিস্টেন্স কত ধরা হয়েছে, এল ধরা হয়েছে। আচ্ছা এখানে বস্তু আছে, এখানে হচ্ছে তোমার প্রতিবিম্ব, আর এইখান থেকে এই বস্তুর দূরত্ব কত ধরা হয়েছে, ডি। আচ্ছা বিবর্ধন মানে আমি কি জানি, বস্তুর সরি প্রতিবিম্বের দূরত্ব বা প্রতিবিম্বের হাইট বা প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা, বস্তুর দূরত্ব, যা খুশি হতে পারে। উপরে প্রতিবিম্ব থাকবে, নিচে বস্তু থাকবে। কিন্তু এক্ষেত্রে একটু আলাদা, এক্ষেত্রে কি হয়, বিবর্ধন সমান হয়, বিবর্ধন সমান এম সমান হয়ে যাবে এমও প্লাস, সরি প্লাস নয়, এম সমান হয়ে যাবে এম সাফিক্সে ও ইন্টু এম ই। এই এমটা তাহলে তোমাকে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তার আগে দেখো তাহলে এম নট এবং এম ই এই দুটোই কিন্তু তোমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এম নটটা বের করে নিই। আচ্ছা এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে দাও।
তাহলে দেখো এম নট সমান হবে ভি বাই ইউ। এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। এম নট সমান কত বললাম? ভি বাই ইউ। আচ্ছা, এমই সমান কত হয় একটু মনে যদি করো, এমই সমান কত হয় বলো তো? এমই সমান হয় 1 প্লাস ডি বাই, কি বললাম? 1 প্লাস ডি বাই এফ ই, 1 প্লাস ডি বাই এফ ই। এখন এম সাফিক্সে 0 আর এম সাফিক্সে ই, সরি 0 নয়, এটাকে ও বলা হয়, এম সাফিক্সে ই, এগুলাকে কি বলে একটু জানতে হবে। এম সাফিক্সে ও যেটা, এটা হচ্ছে অভিলক্ষের যে বিবর্তন সেটা, আর এম সাফিক্সে ই যেটা, সেটা হচ্ছে অভিনেত্রের বিবর্তন। এখন দেখো এটাকে আমি 3 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম। এখন দেখো এই পার্টটাকে যদি তুমি এখানে পুট করো তাহলে এম সমান কত পাবে? এম সমান পাবে দেখো ভি বাই ইউ ইন্টু 1 প্লাস ডি বাই এফ ই আসবে। এটাকে তুমি 4 নাম্বার সমীকরণ দিয়ে দাও। দেখো এর পরের স্টেপ কি করব আমরা? উত্তল লেন্সের জন্য আমরা কি করব, যেখানে হচ্ছে অভিলক্ষ আছে সেই অভিলক্ষের জন্য আমরা এই ভি বাই ইউটাকে ক্যালকুলেট করব। আমাদের লেন্সের সাধারণ সমীকরণ কি? 1 বাই ভি মাইনাস অফ 1 বাই ইউ সমান 1 বাই এফ। আচ্ছা, কিসের করব বললাম? অভিলক্ষের জন্য দেখো উত্তল যেহেতু, ইউটা কি হয়ে যাবে? নেগেটিভ। আগে দিয়ে একটা নেগেটিভ বসিয়ে দাও। আর অভিলক্ষের ক্ষেত্রে ফোকাসটা কত? এফ নট, সরি এফ জিরো আর কি, এটাতে হয়ে যাবে দেখো 1 বাই ভি প্লাস 1 বাই ইউ সমান কত আসবে? 1 বাই এফ নট। আমাকে বের করতে হবে কি? ভি বাই ইউ। তাহলে টোটালটাকে ভি দিয়ে গুণ করে দাও। টোটালটাকে কি করবে? ভি দিয়ে গুণ করে দাও। তাহলে ভি দিয়ে গুণ করলে এটা দেখো 1 আসবে, 1 এটা ভি বাই ইউ সমান ভি বাই এফ নট। এখান থেকে কত পাবে দেখো না? ভি বাই ইউটা, ভি বাই ইউ সমান আসবে দেখো ভি বাই এফ নট মাইনাস 1 আসবে, হবে এটা? আচ্ছা, এরপর দেখো এই মানটা তাহলে এখানে পুট করবে। এই মানটা কি করবো? এখানে পুট করব। তাহলে 4 নং থেকে পাই, 4 নং থেকে পাই কি পাবে দেখো তো? পাবে কি? এম সমান ভি বাই এফ নট মাইনাস 1 প্লাস ডি বাই এফ ই। বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখো তো, এরপর যদি আমার এই এফ নটটা, এই কি বললাম, এই এফ নটটা, আচ্ছা ধরে নলের দৈর্ঘ্যটা কত দিয়েছে দেখো না? নলের দৈর্ঘ্যটা কত দিয়েছে? এল। নলের দৈর্ঘ্য যদি এল দেয় তাহলে ভি সমান কত করে দেবে? এল। তাহলে এম সমান কত হবে? এল বাই এফ নট মাইনাস 1 প্লাস ডি বাই এফ ই। আচ্ছা, যদি আমার এফটা মাছ লেস দেন এফ নট আর কি, এফ নট মাছ লেস দেন যদি এল হয়, এই কন্ডিশনে কি হবে বলো তো? এল বাই এফ নট মাইনাস 1 ইকুয়াল টু বলা ভুল হবে, নিয়ার ইকুয়াল টু এটাকে লেখা যাবে এল ডিভাইডেড বাই এফ জিরো। তাহলে এখন এই পার্টটার মানটা এটা বসিয়ে দাও এখন। তাহলে এম সমান কত পাবে দেখো? এল ডিভাইডেড বাই এফ জিরো ইন্টু 1 প্লাস ডি বাই এফ ই হবে এটা। আবার দেখো আবার যদি সেম কেস ঘটে, কি বললাম? আবার যদি সেম কেস হয়, সেই ক্ষেত্রে দেখো এই টোটাল পার্টটার অ্যান্সার কত হবে? ডি বাই এফ ই। তখন সেই ক্ষেত্রে এম সমান কত আসবে দেখো? এল বাই এফ নট ইন্টু ডি বাই এফ ই। পেয়ে যাবে এটা, ভালো করে রাখবে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে? আলোক তড়িৎ ক্রিয়ার প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে, কত দিয়েছে দেখো? 2100 অ্যাংস্ট্রম। তাহলে দেখো আমি প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট সমান কত করে দিলাম? 2100 অ্যাংস্ট্রম। আচ্ছা, আপতিত তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে, অর্থাৎ আপতিত তরঙ্গ ল্যামডা সমান দিয়েছে কত? 1800 অ্যাংস্ট্রম। কোশ্চেনটা কি চেয়েছে দেখো না? আলোক তড়িৎ নিঃসরণ কি হবে? দারুণ কোশ্চেন চেয়েছে এটা। এর জন্য আমাকে জানতে হবে কি বলতো? জানতে হবে আমাদেরকে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ কি ছিল, মনে আছে কারো? দেখো এটা ছিল ইম্যাক্স ইকুয়াল টু ছিল
E minus of omega naught, then Emax equal to hc by lambda minus of 1 by hc by lambda naught, then Emax equal to হবে hc টা কমন নিয়ে নাও 1 by lambda minus 1 by lambda naught। দেখো না Emax যদি পজিটিভ থাকতে হয় তাহলে এই ল্যামডা আর ল্যামডা নটের ভ্যালু কিন্তু ঠিকঠাক তোমাকে রাখতে হবে। এটাকে পজিটিভ করতে গেলে এটাকে কমাতে হবে, এটাকে কি বললাম কমাতে হবে, আর এটাকে বাড়াতে হবে। অর্থাৎ Emax পজিটিভ কখন হবে, Emax পজিটিভ হবে যখন যখন ল্যামডা আর ল্যামডা নট কোনটা বড় হবে বলো তো, ল্যামডা নটটা বড় হবে, দিলে তো এর ভ্যালুটা কমে যাবে, তাহলে বড় থেকে ছোট তখন বিয়োগ এই কেসটা ঘটবে। এখন দেখো তো এই ক্ষেত্রে আমার ল্যামডা নট আর ল্যামডা যেটা আছে কোনটা বড়, দেখো ল্যামডা নট বড়। দেখো এই কন্ডিশনটা ফুলফিল করছে, এই কন্ডিশন ফুলফিল করছে মানে কি আলোক তড়িৎ নিঃসরণ ঘটবে না ঘটবে না, ঘটবে। আচ্ছা এরপর একটা লেখচিত্র চেয়েছে ফটো ইলেকট্রনের গতিশক্তির সঙ্গে প্রাবল্য। আচ্ছা মাথায় রাখবে গতিশক্তি প্রাবল্যের উপর নির্ভর করে না, ফটো ইলেকট্রিক কারেন্ট করে। তাহলে প্রাবল্য তুমি যতই বাড়াও বা যতই কমাও গতিশক্তির ম্যাক্সিমাম মান কি থাকবে, সর্বদাই কনস্ট্যান্টই থেকে যাবে। আমি যদি এই পাশে করি প্রাবল্য, এই পাশে যদি করি আমার Emax, আমি যদি ধরে নিই এইখানে আমার সর্বোচ্চ গতিশক্তি, তাহলে এইরকমই কিন্তু গ্রাফটা হয়ে যাবে। অর্থাৎ এই বাড়ুক কমুক এটা কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। বোঝা গেছে? পরের কোশ্চেন কি বলেছে দেখো, পরের কোশ্চেন বলেছে ই গতিশক্তি সম্পন্ন আপতিত আলো ফোটনের উপর কিভাবে, সরি এটা তো হয়ে গেল, ই গতিশক্তির একটি ফোটনের ভরবেগ কত। ওকে নো প্রবলেম। দেখো ডি বগলির তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী ল্যামডা ইকুয়াল টু কি জানি আমরা এইচ বাই পি, আগের দিনই জেনেছি আমরা এটা। ওকে তাহলে দেখো না ভরবেগ চেয়েছে আমাদেরকে, কি চেয়েছে দেখো ভরবেগ, তাহলে পি সমান কত আসবে দেখো না এইচ বাই ল্যামডা, উপর নিচ যদি সি দিয়ে গুণ করো দেখো এইচ সি বাই ল্যামডা মানে কত ই, তাহলে পি সমান আসবে দেখো ই বাই সি, ব্যাস অ্যান্সার বেরিয়ে গেল। ডি বগলি প্রকল্পের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর বোর কোয়ান্টাম শর্তটি প্রতিষ্ঠা করতে হবে তোমাকে। বোরের যে কোয়ান্টাম শর্তটা সেটা কি করতে হবে বলো তো, প্রতিষ্ঠা করতে হবে। এটা মুছে দিলাম, এখানেই করে নিচ্ছি। দেখো ধরে নাও এটা একটা অরবিট, এখানে একটা ওয়েভ এভাবে যাচ্ছে। ওকে ধরে নিলাম এর তরঙ্গ দৈর্ঘ্য, ধরে নাও এইখান থেকে এটা তরঙ্গ দৈর্ঘ্য n, এরকম কতগুলো লুপ আছে ধরে নাও n সংখ্যক লুপ আছে। এর যদি গড় ব্যাসার্ধ তুমি r ধরে নাও তাহলে কি হবে দেখো না 2 পাই ক্যাপিটাল R ইকুয়াল টু n ল্যামডা করতে পারবো। এখন এই ল্যামডা সমান তাহলে কি লেখা যাবে, ল্যামডা সমান আসবে দেখো 2 পাই r বাই n, এটা আসবে। আচ্ছা আটটা ক্যাপিটাল দেওয়া ছিল, ক্যাপিটাল বসে দাও। ওকে আচ্ছা এরপর বলেছি কি ডি বগলি প্রকল্প। আচ্ছা ডি বগলি প্রকল্প একটু ভাবো তো কি ছিল, ল্যামডা ইকুয়াল টু কি ছিল এইচ বাই পি। আচ্ছা ল্যামডা ইকুয়াল টু কি বললাম এইচ বাই পি, তাহলে দেখো না এই ল্যামডার মানটা এখানে পুট করে দাও টুক করে, কত পাবে দেখো না 2 পাই আর বাই এন ইকুয়াল টু এইচ বাই পি, পি অর্থাৎ কত হয় এমভি। আচ্ছা 2 পাইটাকে নিচে নামাও, এমভিটাকে উপরে ওঠাও, তাহলে এমভি আর ইকুয়াল টু কত আসবে দেখো এনটাকে এই পাশে সরিয়ে নাও এনএইচ বাই 2 পাই। দেখো হলো প্রমাণ, এটাই তো ছিল বোর্ডের কোয়ান্টাম শর্তটা। এরপর কি বলেছে দেখো বৈশিষ্ট্যমূলক এক্স রে উৎপন্ন বা সৃষ্টির কারণটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। এটাও আগের সেটে ছিল, একটু দেখো না কি ছিল, কোন একটা ধরো পরমাণু নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে থাকা কোন একটা ইলেকট্রন আছে, একে কি করলাম একটা বাইরের থেকে উচ্চ গতি সম্পন্ন একটা কণা দ্বারা আঘাত করলাম, আঘাত করার ফলে কি হলো ইলেকট্রনটা বেরিয়ে গেল, ফলে কি হচ্ছে সেই জায়গাটা শূন্য স্থান একটা পাওয়া যাচ্ছে না, এই শূন্য স্থান পূরণ করার জন্য উচ্চ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন এখানে কি করে জাম্প করে, এর ফলে দুটো স্তরের মধ্যে কি পাওয়া যায় বলো তো ইয়াস এনার্জির একটা পরিবর্তন হয়, এই এনার্জির পরিবর্তনটাই ওখানে এক্স রে রূপে নির্গত হয়, আর সেই এক্স রেটাই কি হয় বৈশিষ্ট্যমূলক এক্স রে নামে পরিচিত হয়। বোঝা গেছে কিভাবে উৎপন্ন হয় তাহলে। নেক্সট কোশ্চেন। আচ্ছা এর পরের কোশ্চেনটা কি বলেছে দেখো এন টাইপ এবং পি টাইপ শক্তি স্তরের তোমাকে
আঁকতে বলেছে শক্তি স্তরটা। দেখো এটা শক্তি স্তরের চিহ্নটা, একটা জিনিস মাথায় রাখবে, পি টাইপের ক্ষেত্রে এটাকে ফার্মি শক্তি স্তর বলে। এটা কি বললাম, কি স্তর বলে? ফার্মি, ও লেখা আছে দেখো, এটাকে ফার্মি শক্তি স্তর বলে। এটা দেখবে আমাদের আগের সেটের কোশ্চেন, বা এই সেটেই আছে কোশ্চেনটা, সরি এই সেটেই আছে কোশ্চেনটা, আগের সেটে নয়। এই ফার্মি শক্তি স্তরটা কিন্তু পি টাইপের ক্ষেত্রে কি থাকবে, যোজতা পটির উপরে। পি টাইপের ক্ষেত্রে কি থাকবে, যোজতা পটির উপরে। আর যখনই এন টাইপ হয়ে যাবে তখন পরিবহন পটির নিচে চলে যাবে। এই যে দেখো, মানটাও মনে রাখবে, মানটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, এঁকে নিবে এটা তোমরা। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে পিএন সংযোগ ডায়োড ব্যবহার করে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। ওকে, এটা বহু এর আগেও পড়েছে কোশ্চেনটা, কোশ্চেনটা কিন্তু রিপিট কোশ্চেন। এটা D1 ডায়োড, এটা D2 ডায়োড। গ্রাফটা এখন করে নি একটু আগে, তারপরে এক্সপ্লেন করছি। দেখবে ইনপুটের গ্রাফটা এরকম টাইপের হয়, এটা হচ্ছে ইনপুট, এটা আমার কি আউটপুট। আউটপুটেরটা একটু বুঝে বুঝে আমাদেরকে করতে হবে। দেখো এখানে এটা হচ্ছে এসি ইনপুট আমার, এটা কি এসি ইন করে দিলাম ইনপুট, এটা হচ্ছে আউটপুট। কেসটা দেখো না, প্রথম অর্ধচক্রে আমার যদি এটা প্লাস হয়, এ পাশটা কি হবে মাইনাস, এটা যদি প্লাস হয় তখন D1টা কি ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ টোটাল কারেন্টটা এটা দিয়ে ফ্লো হলে RL এর বোথ সাইডে কি করবে, একটা ভোল্টেজ দেখাবে। তাহলে দেখো না, প্রথম অর্ধচক্রে তুমি আউটপুট পেলে, হ্যাঁ স্যার পেলাম, এঁকে নাও তাহলে। প্রথম অর্ধচক্রে তাহলে আউটপুট এলো। দ্বিতীয় অর্ধচক্রে দেখো, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তখন দেখো এটা রিভার্স হয়ে গেল, এটা কি ফরওয়ার্ড, তখন তাহলে কারেন্ট এটা দিয়ে ফ্লো হলে দেখো না আর বোথ সাইডে তুমি একটা ভোল্টেজ পাবে, তাহলে দেখো দ্বিতীয়টাও পাচ্ছ। যখন তার পরবর্তীকালে পাবে, অর্থাৎ তৃতীয় অর্ধচক্র, তখন এটা আবার প্লাস, এটা আবার মাইনাস, তখন এটা আবার ফরওয়ার্ড, এটা রিভার্স, কারেন্ট এটা দিয়ে যাবে, আর এর বোথ সাইডে কি পাবে, ভোল্টেজ একটা পাবে, মানে প্রত্যেকটা লুপেই দেখো পেতে থাকবে। এইভাবে এটা একমুখীকরণ করা হয়, এটা একটু দেখে নিবে, আগে সেটাও ছিল। এলইডির কার্যনীতি, এলইডি কিভাবে কাজ করে সেটা একটু জেনে নাও আগে। এলইডি হচ্ছে সম্মুখ বায়াসে কাজ করে, কি বললাম, এলইডি হচ্ছে সম্মুখ বায়াসে কাজ করে। সম্মুখ বায়াসে কি হয়, যখন আমরা সম্মুখ বায়াস প্রয়োগ করি তখন কি হয়, এলইডির মধ্যে যে হোল আর ইলেকট্রন থাকে না, তাদের আবার পুনর্মিলন ঘটে। কি বললাম, হোল আর ইলেকট্রনে কি ঘটে, পুনর্মিলন ঘটে। এই পুনর্মিলনে কি হয়, কিছু এনার্জি লস হয়, একটা এনার্জি বেরোয়, এবং এই এনার্জিটা ফোটন শক্তি রূপে বেরোয়, আলোক শক্তি যেটা আর কি, সেটাই হচ্ছে এলইডি, এটা মাথায় রাখবে। আচ্ছা, জেনার বৈকল্য এটা কি, দেখবে যখন জেনার ডায়োডকে বিপরীত বায়াসে রাখা হয় না, তখন জেনার ডায়োডে তুমি ভোল্টেজ যত বাড়াবে না, কারেন্টের মানও কিন্তু বাড়তে থাকে। কিন্তু এমন একটা সময় আসে যে ভোল্টেজের একটা ফিক্স মানের জন্য কারেন্ট হঠাৎ করে প্রচুর পরিমাণে বেড়ে যায়, এইটাই হচ্ছে কি জেনার বৈকল্য। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলছে ট্রানজিস্টরের আলফা এবং বিটা এর সংজ্ঞা। আলফা কাকে বলে, আলফা বলতে কি বোঝায় আমাদেরকে, প্রবাহ বিবর্ধন গুণক। আলফা হচ্ছে কি বিবর্ধন গুণক। আলফাটা কি মনে রাখবে, সরি বিটাটা, প্রথমে আমি বিটাটা বলছি। বিটা সমান হয় IC বাই IB।
মনে রাখবে এটা। কি বলছে আগে দেখে নাও, সাধারণ নিঃসারক সংযোগে সংগ্রাহক ও নিঃসারক বিভব অর্থাৎ এটা যখন হয় ভিসিই, এটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। এটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। ভূমি প্রবাহর পরিবর্তন এবং সংগ্রাহক প্রবাহের পরিবর্তনের অনুপাতকে ভূমি প্রবাহ এবং সংগ্রাহক, এটা একটু ভুল লেখা আছে, এটা ভুল লেখা আছে, এটা ভূমি প্রবাহ হবে না, এটা প্রথমে সংগ্রাহক প্রবাহ হবে। সংগ্রাহক প্রবাহ এবং ভূমি প্রবাহের অনুপাতকে কি বলবো আমরা, প্রবাহ বিবর্ধন গুণক। এটা কিন্তু ভুল লেখা আছে, মাথায় রাখবে এটা। এটা কি হবে, প্রথমে সংগ্রাহক প্রবাহ হবে, তারপর ভূমি প্রবাহ হবে। প্রথমে সংগ্রাহক প্রবাহ আছে না, আইসি বাই আইবি। ওকে, আচ্ছা নেক্সট পার্টে কি আছে দেখো, আলফা। আলফা সমান হয় ডেল অফ আইসি বাই ডেল অফ আই ই। এক্ষেত্রে কিটা কনস্ট্যান্ট থাকে, এক্ষেত্রে দেখো সংগ্রাহক ভূমি প্রবাহটা বিভবটা সংগ্রাহক এবং ভূমি এটা কি থাকে, ধ্রুবক থাকে। তাহলে সংজ্ঞাটা কি হবে দেখো, এটা ধ্রুবক থাকবে তখন কি ইনপুটের যে সংগ্রাহক প্রবাহের পরিবর্তন হয় এবং নিঃসারক প্রবাহের যে পরিবর্তন হয় আউটপুটে, সেই দুটার অনুপাতকে আমরা কি বলবো, প্রবাহ। এটা বিবর্তন হয়েছে, এটা বিবর্ধন হতো। ওকে, এটা একটু ঠিক করে নেবে। এরপর কি বলেছে দেখো, এদের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করতে বলেছে। এদের মধ্যে সম্পর্কটা কি করতে বলেছে, প্রতিষ্ঠা। চলো সম্পর্কটা খুবই সোজা, স্পিডে করে নিই আমরা। দেখো ডেল অফ আইই ইকুয়াল টু হয় ডেল অফ আইসি প্লাস ডেল অফ আইই। ওকে, দেখো আলফা সমান কি হয়, আলফা সমান হয় ডেল অফ আইসি বাই ডেল অফ আইই। আর বিটা সমান কি হয়, ডেল অফ আইসি বাই ডেল অফ আই বি। তাহলে দেখো না, বোথ সাইডে আমি যদি আইসি দিয়ে ভাগ করি কি পাবো, এটা দেখো 1 চলে আসবে, এটা বি হবে, সরি, ডেল অফ আই সি। দেখো এটা সমান কি, এটা সমান দেখো 1 বাই আলফা, এটা সমান কি দেখো 1 বাই বিটা। করো 1 বাই আলফা ইকুয়াল টু 1 প্লাস 1 বাই বিটা। দেন আলফা ইকুয়াল টু কত পাবে দেখো না, আচ্ছা একটু ক্যালকুলেশন করেই আমরা দেখে নিই, ভুলভাল হয়ে যাবে না হলে। 1 বাই আলফা ইকুয়াল টু কত আসবে দেখো, বিটা প্লাস 1 বাই বিটা। দেন আলফা ইকুয়াল টু কত আসবে দেখো না, বিটা বাই 1 প্লাস বিটা। ওকে, আচ্ছা তোমরা বিটা সমান কত আসবে একটু বের করে করে বলবে তো, এখান থেকে এই কোশ্চেন থেকে বিটা সমান কত আসছে বের করে করে আমাকে জানিও। পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে নর গেটের লজিক সংকেত এবং সত্য সারণী লেখো। ওকে, নর গেট অর্থাৎ কি, আমরা পুরোটাই করে নিই। এটা এ, এটা বি, আউটপুটে কি পাবে তাহলে y ইকুয়াল টু এ প্লাস বি, আর বাবল থাকা মানে কি আসবে বলেছিলাম বার, সত্য সারণী বলেছে, এ বি y ইকুয়াল টু এ প্লাস বি তার বার। দেখো 0 প্লাস 0 বার, 0 প্লাস 0 বার কত, 0 প্লাস 0 মানে 0 আর 0 বার 1, 0 প্লাস 1 মানে 1, তার বার কত হবে 0, 1 প্লাস 0 মানে 1, তার বার কত হবে 0, 1 প্লাস 1 মানে 1, তার বার কত হবে 0। পরের কোশ্চেন কি বলেছে দেখো, এই গেট ব্যবহার করে অ্যান্ড গেট কিভাবে প্রস্তুত করবে। খুবই সোজা কোশ্চেন, একটু দেখে নাও। আচ্ছা দেখো আগে আমাকে এইখান থেকে যেতে হবে, এখান থেকে কি করতে হবে দেখো, অ্যান্ড গেট প্রস্তুত করতে হবে। একটা জিনিস এখন এই পার্টটাকেই আমি যদি এভাবে একটু প্রকাশ করে দিই, দেখো অ্যান্ড গেট হবে,
এ প্লাস বি। আমি কি করলাম, এখানে একটা বার দিলাম, এখানে একটা বার দিলাম, তাহলে বুলিয়ানি এক্সপ্রেশনে দেখো না এটা এ ডট বি হয়ে যায়। আর এ ডট বি মানে কোন গেটকে বোঝায়? অ্যান্ড গেটকে বোঝায়। এই পার্টটাই আমরা করব। ওকে, দেখো মন দিয়ে একটু দেখবে। প্রথমে আমি কি করলাম, দুটো নর গেটকে শর্ট করে দিলাম, ইনপুট দুটোকে কি করলাম, শর্ট করে দিলাম। এটা এ, এটা বি, তাহলে এটা এ বার হয়ে গেল, এটা বি বার হয়ে গেল। এরপর কি করলাম, এদেরকে আবার একটা নর গেটেই কানেক্ট করলাম। তাহলে এখানে কত আসবে দেখো না, এ বার প্লাস বি বার এর হোল বার। আর এটা মানে কত, এ ডট বি হলো নর থেকে অ্যান্ড। এটা কোন গেট থেকে কোন গেট ট্রান্সফার হলো, নর গেট টু অ্যান্ড গেট, নর গেট টু অ্যান্ড গেট। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। বলছে তড়িৎ কোষ, সরি, একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল মাপতে পোটেনশিওমিটারের সাহায্য নেওয়া হয় কিন্তু ভোল্টমিটারের সাহায্য নির্ণয় করা যায় না কেন? খুব ভালো কোশ্চেন এটা আছে। দেখো ভোল্টমিটারের ক্ষেত্রে কি হয়, ভি সমান ই মাইনাস আইআর, এই ফর্মুলাটা কিন্তু কাজ করবে। ওকে, ভোল্টমিটারের ক্ষেত্রে কোষের প্রান্তীয় বিভব যখন পরিমাপ করতে যায় না, তখন এই আইআর পরিমাণ একটা অংশ কিন্তু ভেতরে কি হয়ে যায়, ড্রপ হয়ে যায়। অর্থাৎ একটা নষ্ট ভোল্টের জন্য আমি কি পাই না, তড়িৎচালক বলের সঠিক মানটা পাই না। কিন্তু পোটেনশিওমিটারের ক্ষেত্রে এমনভাবে তাকে সেট করা হয় যাতে অভ্যন্তরীণ যে প্রবাহ মাত্রা সেটা শূন্য, সেটা যদি শূন্য হয়ে যায় ভি সমান কত হয়ে যাবে, ই। এই জন্য তড়িৎচালক বল মাপার ক্ষেত্রে আমরা পোটেনশিওমিটার ব্যবহার করি, ভোল্টমিটার এই মেকানিজমটার জন্য আমরা ব্যবহার করি না। ওকে, এরপর কি বলেছে দেখো, মুক্ত ইলেকট্রনের সচলতা বলতে কি বোঝো, এটা জানতে চাই। মুক্ত ইলেকট্রনের সচলতা কি, ধরে নাও কোনো একটা ধাতব পরিবাহী আছে এটা, ঠিক আছে, এতে কি করলে তুমি একক সুষম তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে, তড়িৎ ক্ষেত্র কি করলে, প্রয়োগ করলে। একক সুষম তড়িৎ ক্ষেত্র যদি এতে প্রয়োগ করো, প্রয়োগ করার পর এর মধ্যে যে ইলেকট্রনগুলা ছিল না, এর মধ্যে কি ছিল, ইলেকট্রনগুলা, এই ইলেকট্রনগুলা যে স্থির বিচলন বেগ নিয়ে মুভ করতে থাকে তাকে আমরা কি বলবো, ইলেকট্রন সচলতা। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি আছে, মুক্ত ইলেকট্রনের অনুপ্রবাহের ধারণা থেকে ওহমের সূত্রটা তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। খুব ভালো কোশ্চেন দিয়েছে এটা, এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। হ্যাঁ, এটা 2025-এ আসার মতো কোশ্চেন আছে, 2025 এইচএসে আসার মতো কোশ্চেন কিন্তু এটা, ভালো করে একটু দেখে রাখবে। দেখো বিচলন বেগ ভিডি ইকুয়াল টু কত লিখতে পারবে তোমরা বলো তো, আই বাই এন ই এ, আই বাই কি লিখতে পারবে, এন ই এ। এখন দেখো যদি স্লথনকাল টাও হয়, যদি আমি কি বললাম, মুক্ত ইলেকট্রনের স্লথনকাল যদি আমার টাও হয়, স্লথনকাল কত বললাম, স্লথনকাল টাও হলে, টাও হলে, তাহলে কি লিখতে পারবে দেখো না, ভিডি ইকুয়াল টু এটা লিখতে পারবে তোমার ই বাই, সরি, ই ইন্টু টাও ডিভাইডেড বাই এম ইন্টু ই, এটা লিখতে পারবে। ওকে, আচ্ছা, একে যদি আমরা বিভব ভি দ্বারা রিপ্রেজেন্ট করে দিই, ট্রান্সফার করে দিই, তখন ভিডি সমান কত আসবে, ই ইন্টু টাও ইন্টু বাই এম ইন্টু ই সমান হচ্ছে ভি বাই এল। আচ্ছা, ভি বাই এল, ভি বাই এল। তাহলে দেখুন এই দুটো ভিডি, এই দুটো ভিডি কি করবে বলো তো, সমান করে দাও। দুটো সমান করে দিলে কি পাবে দেখো তো, ই টাউ ভি বাই এম এল ইকুয়াল টু আই বাই এন ই এ। তাহলে ভি সমান কত আসবে দেখো না, এম এল বাই এন স্কোয়ার, এন স্কোয়ার টাউ ইন্টু এ। ওকে, ঠিক আছে, আচ্ছা, ইন্টু আই। এখন দেখো না, তাহলে আই সমান কত লেখা যাবে, আই সমান লেখা যাবে দেখো এন স্কোয়ার ইন্টু টাও ইন্টু এ বাই এম ইন্টু এল ইন্টু ভি।
আসবে? এখন এই পোর্শনটাকে যদি আমি 1/r ধরি, 1/r সমান কত ধরলাম? n স্কয়ার ইন্টু টাউ a বাই ml। এটা যদি ধরি কত পাবে দেখো না? v সমান আসছে কত? 1/r ইন্টু i। এটা কি করলাম আমি? ধরে নিলাম। ওকে, তাহলে v প্রপোর্শনাল টু কত হবে? i। এটা কার সূত্র ছিল? ওহমের সূত্র ছিল। দেখলে তো কত ইজি। চলো নেক্সট। ওকে, নেক্সট। নেক্সট কি বলছে দেখো, কারশফের সূত্রের সাহায্যে হুইস্টন ব্রিজের নিষ্পন্দতার শর্ত অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এসি কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে। চলো করে যাক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কারশফের সূত্র ইউজ করে বলেছে, দেখে নেবে একটু কেয়ারফুলি। ধরে নাও এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। এটা দিয়ে কারেন্ট গেল, এটা দিয়েও কারেন্ট গেল। ধরে নিলাম এর মধ্যে কারেন্ট i1, এর মধ্যে কারেন্ট i2, এর মধ্যে কারেন্ট i3, এর মধ্যে কারেন্ট i4। মিডিলে একটা কি ছিল মনে করো তো? মিডিলে একটা কি ছিল? গ্যালভানোমিটার ছিল। এটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, ধরে নিলাম আইজি। ওকে, আচ্ছা একটু নামকরণ দিয়ে দাও। এ বি সি ডি। দেখো নিষ্পন্দ অবস্থায় কি হয়? বি বিন্দু এবং ভি বিন্দুর বিভব সমান। কি বললাম? বি বিন্দুর এবং ভি বিন্দুর বিভব কি হয়? সমান হয়। এটা যদি সমান হয় আইজিটা কত পাবে দেখো না? আইজি ইকুয়াল টু পাবো 0। এই কন্ডিশনটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আইজি ইকুয়াল টু কত পাবো? 0। দেখো মন দিয়ে দেখবে কিন্তু এই পার্টটা, ঠিক আছে? আচ্ছা, আমরা কি করব? বি পয়েন্টে কেসিএল প্রয়োগ করব। বি বিন্দুতে কেসিএল প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই, ঠিক আছে? আচ্ছা, শুধু বি বিন্দু নয়, আমরা দুটো বিন্দুতে করব, একটা বি একটা ডি। তো বি এবং ডি দুটোই একসাথে লিখে রাখছি, বি ও ডি। প্রথমে বি বিন্দুর জন্য করছি, ঠিক আছে? দেখো বি বিন্দুতে করলে কি পাবে? যে প্রবাহগুলো এন্ট্রি নেই সেগুলো কি বলেছিলাম? প্লাস, যেগুলো বেরিয়ে যায় সেগুলো কি বলেছিলাম? মাইনাস। শুধুমাত্র দেখো i1 এন্ট্রি নিচ্ছে আর আইজি এন্ট্রি নিচ্ছে, i2 বেরোচ্ছে। তাহলে কি লেখা যাবে দেখো না? এখান থেকে, এখান থেকে কি লেখা যাবে দেখো না? i1 প্লাস আইজি মাইনাস i2 ইকুয়াল টু 0। আইজি আবার 0, এই যে বের করে নিচ্ছি। আইজি 0 পুট যদি এখানে করে নাও তাহলে কি পাবে দেখো না? i1 মাইনাস 2টাকে ওই পাশে পাঠিয়ে দাও, ইকুয়াল টু i2। আসবে? এটা হবে। সিমিলার যদি আমি ডি বিন্দুর জন্য করি, ডি বিন্দুর জন্য করবো এখন। ডি বিন্দুর জন্য করলে কি পাবে দেখো না? দেখো এখানে একটা ঢুকছে আর বাকি দুটো বেরোচ্ছে। তাহলে কত আসবে দেখো? i3 মাইনাস অফ আইজি মাইনাস অফ i4 ইকুয়াল টু 0। তাহলে দেখো না এখানে আসবে i3 ইকুয়াল টু i4 হবে। একটা পার্ট কিন্তু আমাদের হয়ে গেল এখানে, ঠিক আছে? একটা জিনিস আমরা কি করলাম? প্রমাণ করে নিলাম। এরপরে নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ কি করব? আমরা এখন লুপ নেব, এ বি ডি লুপ নেব। এ বি ডি লুপে কেভিএল প্রয়োগ করব, কেভিএল প্রয়োগ করে পাই। কি পাইবো দেখো তো? কি বলেছিলাম? ঘড়ির কাঁটার দিকে হলে সব কি হয়? প্লাস, আর ঘড়ির কাঁটার বিপরীতে হলে মাইনাস। তাহলে দেখো না এইখানে তুমি যদি এরকম করে ভোলাও, শুধুমাত্র পিটা দেখো পজিটিভ, আদার সব কিছু নেগেটিভ আছে। তাহলে কি পাবে দেখো না? পি i1
মাইনাস আইজি ইন্টু জি মাইনাস I3 ইন্টু আর ইকুয়াল টু 0। এই দুটো নেগেটিভ কেন হলো? দেখো ঘড়ির কাঁটার দিকে যদি তুমি পেনটা ভোলাও তাহলে দেখো শুধুমাত্র I1টা কি হবে? পজিটিভ, বাকি দুটো কি হচ্ছে দেখো নেগেটিভ, ঘড়ির কাঁটা বিপরীত হচ্ছে। এর মধ্যে আইজি 0, আইজি যদি 0 হয় এই টোটাল পার্টটার অ্যান্সার কত পাবে? 0 পাবে। এই টোটাল পার্টটার অ্যান্সার কত পাবে? 0 পাবে। এটা যদি 0 হয় তাহলে দেখো না লেখা যাবে পি I1 ইকুয়াল টু I3 ইন্টু আর কি আসবে দেখো, তাহলে I1 কি আসবে দেখো, I1 বাই I3 ইকুয়াল টু আর বাই পি, এটা পাবে। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দাও। ওকে, এরপর দেখো এরপর কি করব? দ্বিতীয় লুপটা, দ্বিতীয় লুপটায় কি করব? আমরা মান পুট করব, কেভিএল সূত্রটাই পুট করব। তাহলে বি ডি সি, বি ডি সি বি, বি ডি সি বি, এই যে বি ডি সি বি লুপে কেভিএল প্রয়োগ করে পাই, কেভিএল প্রয়োগ লিখে নিবে একটু, প্রয়োগ করে পাই কি পাবে দেখো না এখানে, এখানে কিভাবে দেখো ঘড়ির কাঁটার দিকে কোনগুলো যাচ্ছে দেখো, দেখো এটা যাচ্ছে আর এটা যাচ্ছে, তাহলে কত হবে দেখো না I2 কিউ প্লাস আইজি ইন্টু জি মাইনাস অফ I4 ইন্টু এস ইকুয়াল টু 0 হবে তো। এরপর দেখো না এটা তো 0 হয়ে গেল তোমার, তাহলে কত পাবে দেখো I2 ইন্টু কিউ ইকুয়াল টু I4 ইন্টু এস। আচ্ছা তাহলে দেখো না করা যাবে I2 বাই I4 ইকুয়াল টু এস বাই কিউ। আচ্ছা I2 মানে কত? I1, তাহলে দেখো না I1 বাই আচ্ছা I4 মানে কত? I3, I3 ইকুয়াল টু কত আসবে? এস বাই কিউ। আবার দেখো I1 বাই I3 মানে কত? আর বাই পি, বসিয়ে দাও, তাহলে আর বাই পি ইকুয়াল টু এস বাই কিউ। কিউটাকে উপরে ওঠাও, তাহলে কিউ বাই পি ইকুয়াল টু কত আসবে? এস বাই আর। তাহলে দেখো পি বাই কিউ ইকুয়াল টু কত আসবে? আর বাই এস। প্রমাণ হলো? হ্যাঁ স্যার হয়ে গেল, কত সোজা ছিল দেখো তো। চলো নেক্সট একটা অঙ্ক দিয়েছে দেখো, গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে কত? 20 ওহম আছে। আচ্ছা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত দিয়েছে দেখো? 0.5 অ্যাম্পিয়ার। ওকে, একে বলছে 0 থেকে 5 অ্যাম্পিয়ারের প্রবাহ অ্যামমিটার। আচ্ছা তার মানে দেখো মূল প্রবাহ I ইকুয়াল টু কত দিয়েছে দেখো? 5 অ্যাম্পিয়ার। আমাকে বের কি করতে হবে? আচ্ছা জানোই অ্যামমিটারে ট্রান্সফার করতে গেলে গ্যালভানোমিটারের সাথে কি করতে হয়? একটা শান্ট যুক্ত করতে হয় সমান্তরালে। ওকে, সমান্তরালে একটা শান্ট যোগ করতে হয়। তাহলে শান্টের ফর্মুলা এস ইকুয়াল টু কি ছিল মনে করো তো? আইজি ইন্টু জি বাই আই এস ছিল এটা। তাহলে দেখো না এস ইকুয়াল টু কত পাবে? আইজি ইন্টু জি ডিভাইডেড বাই আই মাইনাস অফ আই জি। আইজির ভ্যালু কত আছে দেখো? 0.5, তাহলে 0.5 ইন্টু 20 ডিভাইডেড বাই 5 মাইনাস 0.5, তাহলে এটা কত হচ্ছে? আচ্ছা এটা ক্যালকুলেশন করে তোমরা একটু আমাকে জানিও অ্যান্সারটা। ওকে, এটা আমি আর করছি না, টাইম ওয়েস্ট হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে ঘূর্ণিপ্রবাহ কি? ঘূর্ণিপ্রবাহ কি? আচ্ছা ঘূর্ণিপ্রবাহ কি? দেখো এটা একটা কি আছে? ধাতব পদার্থ। এটা একটা কি? ধাতব পদার্থ। এই ধাতব যদি পদার্থকে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আপেক্ষিক গতি বজায় রাখো না, আপেক্ষিক গতি বজায় থাকলে এই ধাতব পদার্থের মধ্যে লুপাকারে কিছু প্রবাহ মাত্রা সৃষ্টি হবে। এই যে দেখো লুপাকারে কিছু প্রবাহ মাত্রা সৃষ্টি হয়েছে, এদেরকে ঘূর্ণিপ্রবাহ বা এডি কারেন্ট বলে। এদেরকে কি বলা হয়? ঘূর্ণিপ্রবাহ বা এডি কারেন্ট। আচ্ছা এর একটি ব্যবহারিক প্রয়োগ বলেছে লিখতে হবে, এটা মাথায় রাখবে, ম্যাগনেটিক ব্রেক হিসেবে কাজ করে। ট্রেনে যে ব্রেকগুলো হয় না, সেই ব্রেকটা কিন্তু এই নীতিতেই কাজ করে। আচ্ছা এরপর দেখো একটা ম্যাথ দিয়েছে তোমাকে, ফাই দিয়ে দিয়েছে, চেয়েছে কি? চেয়েছে হচ্ছে আচ্ছা বলছে ভোল্টেজের রাশিমালাটা লিখতে হবে একটা কোশ্চেন, এবং এই ভোল্টেজের কম্পাঙ্ক এবং আরএমএস মান কত হবে এটাও লিখতে হবে। ওকে, ফাই সমান কত দিয়েছে আগে লিখে নিই। ফাই সমান দেওয়া আছে দেখো 4 cos 100 পাই টি, এটা আছে। আচ্ছা
আমাদেরকে এখন জানতে হবে কি করে একে তড়িৎচালক বলে আমরা ট্রান্সফার করব। খুবই ইজি। ই সমান কত হয় মাইনাস অফ ডি ফাই বাই ডি টি। তাহলে দেখো না ই সমান কত হবে, ই সমান হবে দেখো মাইনাস অফ ডি অফ ডিটি, এখানে হবে 4 cos 100 পাই টি। আচ্ছা ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কত পাবে দেখো ই সমান কসের কি হয় মাইনাস সাইন, তাহলে মাইনাস মাইনাস কি হবে চলে গেল প্লাস, তাহলে এটা হয়ে যাবে দেখো 100টা বাইরে বেরিয়ে যাবে, 100 পাইটা 100 পাই বাইরে বেরিয়ে গেলে কত আসবে 400 পাই ইন্টু সাইন, কসটা কি হয়ে যাবে সাইন হয়ে যাবে, সাইন 100 পাই টি। এটা আমার একটা অ্যান্সার। সেকেন্ড অ্যান্সার কি বলেছে দেখো কম্পাঙ্ক। আচ্ছা এটাকে যদি তুমি তুলনা করো ই সমান, এটাকে কি করবো বলো তো তুলনা করবো আমরা, ই সমান সরি কি হলো রে? খুলি দে এই লাইটটার জন্য। আচ্ছা আমরা কি করব কম্পেয়ার করব, ই সমান কত হয় ই নট সাইন অফ ওমেগা টি। আচ্ছা আমাকে কি কি বের করতে দিয়েছে দেখো আরএমএস, আগে আরএমএসটা আমরা বের করে নিই। দেখো ই আর এম এস সমান কত জানি আমরা ই নট বাই রুট টু। আচ্ছা প্রথমে এটা বের করছি ওকে। দেখো ই নটের মান কত 400 পাই, বসিয়ে দাও এখানে কত হবে 400 পাই বাই রুট টু, রুট টু দিয়ে উপর নিচ যদি গুণ করে দাও এটা এসে যাবে দেখবে 200 পাই ইন্টু রুট টু। ক্যালকুলেশন করে নেবে বাকিটা তোমরা। কম্পাঙ্ক কি করে পাবো দেখো, কম্পাঙ্ক বলেছেন এই 100 পাই মানে কি ওমেগা, তাহলে দেখো ওমেগা সমান কত লেখা যাবে 100 পাই, তাহলে ওমেগা মানে কত 2 পাই এন, তাহলে 2 পাই এন ইকুয়াল টু কত 100 পাই, পাই পাই কেটে দাও এন ইকুয়াল টু এসে যাবে কত 50 হার্টজ। ওকে চলো হাইগেনসের আচ্ছা পরের কোশ্চেন বলছে হাইগেনসের নীতি থেকে প্রতিফলনের সূত্রটা তোমাকে প্রমাণ করতে হবে। কোনো অসুবিধা নেই, এখানে দেখো চিত্রটা আছে, চিত্রটা তোমরা একটু ঠিকঠাক করে আঁকবে, আঁকলেই কিন্তু হয়ে যাবে, কেসটা শুধু বুঝে নাও। এই একটা তরঙ্গ, এর উপর এটা একটা লম্ব আঁকা হয়েছে, সিমিলার এটাও, সিমিলার কি বললাম এটাও, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি, এখানেও সেম এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। এটা কিন্তু তোমাকে বুঝে করে করতে হবে, একটু গন্ডগোল হলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে। দেখো দেখো চিত্রানুযায়ী যদি করি আমি, চিত্রানুযায়ী আপতন কোণ কত আছে দেখো, আপতন কোণ কত দিয়েছে দেখো না আই, আর এই আই সমানই কত এই পার্টটা তো কোণ M1 এ এন। সিমিলারলি প্রতিফলন কোণ কত, প্রতিফলন কোণ কত আর, আর এই আর সমান কত লেখা যাবে এন ড্যাশ এফ এম টু ড্যাশ, এন ড্যাশ এফ এম টু ড্যাশ। দেখো এই দুটো আমাকে দিয়ে দিচ্ছে, আমাকে এখন কি করতে হবে দেখো এটা সমান যে আই হয় সেটা প্রমাণ করব, এটা সমান যে আর হয় সেটাও প্রমাণ করব। ওকে মন দিয়ে যে একটু দেখবে শুধু দেখো না আমার এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা কত 90 ডিগ্রি, তাহলে দেখো না আমি যদি এই কোণটা প্লাস যদি আমি এই কোণটা করি তাহলে 90 ডিগ্রি আসবে, হ্যাঁ স্যার আসবে, দুটো কোণ কত 90 ডিগ্রি, তো তাহলে ওটাই লিখবো। দেখো কোণ M1 এ
এন প্লাস কোণ এন এ ডি, ডি বা M1 যেটা খুশি করতে পারো, আমি M1ই করে দিলাম, M1 ড্যাশ আছে, সরি M1 ড্যাশ ইকুয়াল টু কত হবে দেখো না, 90 ডিগ্রি হবে তো। আচ্ছা, আবার দেখো এই কোণটা প্লাস এই কোণটা, কি বললাম, এই কোণটা প্লাস এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। আচ্ছা, এটা ভুল হয়ে গেল, এটা সি হতো, একটু গন্ডগোল করে নিলাম, এটা সি হতো, ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, এখন কোনটা বললাম, কোণ এন এ সি প্লাস কোণ সি এ এফ, সি এ এফ ইকুয়াল টু 90 ডিগ্রি। দুটোকে যদি কম্পেয়ার করা হয় দেখো না, সি এ এফ ইকুয়াল টু কোণ M1 এ এন। আচ্ছা, M1 এ এন মানে দেখো আই, এটা সমান আই, দেখো প্রমাণ হলো, একটা দেখো প্রমাণ হলো যে ওটা সমান আই। সিমিলার প্রসেস আমরা এটাও করব, এই পার্টটা। ওকে, দেখে নাও ওই পার্টটা কি আসবে। ওই পার্টটা দেখো আসবে কোণ M2 ড্যাশ এফ এন ড্যাশ প্লাস কোণ এন ড্যাশ এফ ডি, এন ড্যাশ এফ ডি ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। আবার দেখো এই কোণটা প্লাস এই কোণটা সমান কত, 90 ডিগ্রি, ওটাই করো। তাহলে কোণ এন ড্যাশ এফ ডি প্লাস কোণ ডিএফ এ, ডিএফ এ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তাহলে দেখো না, ডিএফ এ কোণ এটা সমান লেখা যাবে আর, হবে তো। এখন তুমি এই দুটো ত্রিভুজকে দেখবে, এই দুটো ত্রিভুজকে দেখবে, এই দুটো ত্রিভুজকে, ওকে। আচ্ছা, এই দুটো ত্রিভুজের সর্বসমতা এখন আমরা প্রমাণ করব। তাহলে দেখো ত্রিভুজ এসিএফ ও ত্রিভুজ এডিএফ থেকে পাই, থেকে পাই কি পাবো দেখো তো, প্রথমে তো এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। তাহলে কোণ এসিএফ সমান কোণ এডিএফ ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি। সেকেন্ড দেখো, সেকেন্ড কি আসবে, এএফ সাধারণ বাহু, এএফ সাধারণ বাহু। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এই বাহুটা আর এই বাহুটা কি হবে, সমান হবে। তাহলে সিএফ ইকুয়াল টু এ ডি চিত্রানুযায়ী, চিত্রানুযায়ী। দেখো এই তিনটে কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে এই দুটো ত্রিভুজ কি সর্বসম ত্রিভুজ। আর আমরা কি জানি সর্বসম, আচ্ছা লিখে নাও ওটা। সুতরাং ত্রিভুজ এসিএফ ও ত্রিভুজ এডিএফ সর্বসম, সর্বসম। আর সর্বসম ত্রিভুজের বিপরীত কোণ দুটো কি হয়, সমান হয়। অতএব কোণ সিএএফ ইকুয়াল টু কোণ এএফডি। সুতরাং কি আসছে দেখো না, আই সমান আর, যা প্রতিফলনের সূত্র ছিল, সুতরাং প্রমাণিত। পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলছে দেখো, কি বলছে দেখো, বলছে একগুচ্ছ অসমবর্তিত আলোকে, আলোক রশ্মিকে তিনটি সমবর্তিত, আচ্ছা তিনটি সমবর্তিত ইয়েতে ট্রান্সফার করেছে, মন দিয়ে একটু দেখো সলিউশন। ওকে, দেখো প্রথম যখন সমবর্তিত করবে তখন তার 50% কাজে লাগে, কত বললাম, তার 50% কাজে লাগিয়ে করে। অর্থাৎ দেখো I1টা কত হয়ে যাবে, I1টা হয়ে যাবে দেখো I0 বাই 2, 50% মানে অর্ধেকটা থাকবে, তো I0 বাই 2। এরপর যখন এখান থেকে সেকেন্ড বার সে করবে অর্থাৎ I2 সমান তখন কত হয়ে যাবে,
I1 ইন্টু কস স্কোয়ার 30 ডিগ্রি, 30 ডিগ্রির সঙ্গে বলেছে। তাহলে দেখো না I2টা কত পাবে, I2 সমান হয়ে যাবে, তখন I1 এর মান পুট করো, I0/2 ইন্টু এটা হয়ে যাবে দেখো 3/4। তাহলে অ্যান্সার কত পাবে দেখো না, I2 এর অ্যান্সার পাবে তুমি 3I0/4 দুগুণে 8 আসবে। আচ্ছা, এরপর এটা সেকেন্ড টাইম হলো, এটা ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইম, এবার থার্ড টাইম, তৃতীয় বলেছে না 3 বার, তো থার্ড টাইমটা বের করে নাও। I3 সমান কত পাবে দেখো, I3 সমান হবে I2 ইন্টু কস স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে দেখো না I3 ইকুয়াল টু কত আসবে, I3 ইকুয়াল টু আসবে I2 সমান কত 3I0/8 ইন্টু এটাও আসবে দেখো 3/4। তাহলে I3 ইকুয়াল টু আসছে দেখো 9I0/32, I0টাকে নিচে নামিয়ে দাও, তাহলে I3/I0 ইকুয়াল টু কত আসবে দেখো 9/32। দ্যাট বোঝা গেছে, এটাই কি অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে এখানে, এই সুসংগত আলোক উৎসের দুটি পদ্ধতির নাম লিখতে বলেছে যার দ্বারা সুসংগত আলোক উৎস গঠন করা যায়। একটা হচ্ছে বিভাজন পদ্ধতি, কি বললাম, একটা বিভাজন পদ্ধতি, আর একটা হচ্ছে কি প্রতিবিম্ব পদ্ধতি। বিভাজন পদ্ধতিতে কি করা হয়, একটি একক আলোক উৎসকে বিভাজিত করে দুটি আলাদা আলাদা উৎস তৈরি করা হয়। ঠিক আছে, এখানে কি কি সমান রাখা হয় মাথায় রাখবে, ফ্রিকোয়েন্সি এবং ফেজ বা দশা এগুলোকে কি করা হয়, সেম রাখা হয়। অপরদিকে প্রতিবিম্ব পদ্ধতিতে কি করা হয়, একটি একক আলোক উৎস থেকে আলো বের করে প্রতিফলিত করে আলাদা আলাদাভাবে পথে কি করা হয়, পাঠিয়ে দেওয়া হয়। এখানে আর কি কি হয় দেখো, প্রতিফলিত এবং সরাসরি আলো একত্রিত হয়ে ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করে। ওকে, এই দুটো একটু ভালো করে দেখে রাখবে তোমরা। নেক্সট দেখো কি বলছে, নেক্সট হচ্ছে অপবর্তন কি। অপবর্তন কি, কোনো বাধা বা প্রতিবন্ধক বা সরু ছিদ্র বা ধারালো কোনো প্রান্তের উপর দিয়ে যদি আলো যায়, আলো তখন আর সরল রেখায় না গিয়ে না কিছুটা বেঁকে করে যায়, আলোর এই ঘটনাকে আমরা কি বলবো, অপবর্তন। এখন কি বলেছে দেখো, ফ্রেনেল অপবর্তন এবং ফনপার অপবর্তনের মূল পার্থক্য বলেছে। মাথায় রাখবে, ফ্রেনেলে ছিদ্র থেকে উৎস এবং পর্দা, কি বললাম, ছিদ্র থেকে উৎস এবং পর্দা এগুলো যদি সসীম দূরত্বে থাকে তখন সেটা হয়ে যায় কি ফ্রেনেল অপবর্তন। আর ফনপার হলে কি হয়, ছিদ্র থেকে উৎস এবং পর্দার দূরত্ব কি হয়, অসীম হয়ে যায়, তখন সেটা কি হয়ে যাবে, ফনপার অপবর্তন। ওকে, দেখলে তো কত সোজা ছিল সেটটা। এইভাবে তোমরা আমাদের পাশে থেকো, আশা করি খুব ভালো লেগেছে এই পেপারটি। আজকের মতো টাটা, আরও পরের ক্লাসে দেখা হবে আর একটি সেট নিয়ে।